এই ঘটনাটি মৌলানা শমশের আলী ভাইয়ের বাবার সঙ্গে ঘটেছিল। তখন উনি অনেক ছোট ছিলেন, 7 কি 8 বছর বয়স ছিলেন। সাল ছিল 1985 কি 86 সাল, এরকম একটা সময় ছিল। মৌলানা শমশের আলী ভাইয়ের বাবা উনি খুব ভালো ঘর বাঁধতে পারতেন, মানে উনি ঘর তৈরি করার মিস্ত্রি ছিলেন, স্পেশালি শনের ঘর দিয়ে, শন দিয়ে তৈরি করা যে ঘরগুলো, এই ঘরগুলো উনি খুব ভালো বাঁধতে পারতেন। এই জন্য আশেপাশের এলাকার বহু ঘর উনি বেঁধেছেন। তো এমনই একটি ঘর বাঁধার জন্য ওনার যে এলাকা, ওনার যে গ্রাম, ওনার গ্রাম হচ্ছে উত্তর মুকসুদপুর গ্রাম, তাহিরপুরের। তো ওইখান থেকে উনি কয়েকটা গ্রাম দূরে ঘর বাঁধার জন্য যান। তো ওনার বাসা থেকে খুব বেশি দূরে না, বেশ মানে পায়ে হাঁটা 1 ঘন্টা পথ, এরকম একটু দূরে একটা গ্রামে উনি ঘর বাঁধতে গিয়েছিলেন সকালবেলা। তো ওই শনের দিয়ে, মানে শন দিয়ে তৈরি ঘরটা বেশ বড় ছিল। এই জন্য স্বাভাবিক যেই সময় লাগে ছোট কোনো ঘর তৈরি করতে, কিন্তু ওই দিন ওনার একটু বেশি সময় লেগে যায়। তো ওনার হাতে একটা দা থাকতো সবসময়। এই দা দিয়ে আসলে উনি তেমন কোনো কাজ, মানে কোনো কাটাকাটির কাজ করতেন না। কিন্তু শনের ঘর তৈরি করার সময় যেটা হতো, সে অনেক সময় লোহা গাঁথা বা দড়ি দিয়ে কোনো কিছু বা সুতা দিয়ে কোনো কিছু বাঁধার পরে সেটাকে টাইট দেওয়ার জন্য ওই দা ওই গিটের উপরে মানে ধরতে হতো, বা কখনো ওটাতে চাপ দিতে হতো। উনি সাধারণত এই গিটগুলো শক্ত করার জন্য ও দায়ের যেই কনুইটা আছে সেটা সাধারণত ব্যবহার করতেন, আর সাধারণভাবে ওই দায়ের ধার থাকতো কম। তো উনি এই দা নিয়েই উনি কাজে যেতেন সবসময়। তো ওই দিনও গিয়েছিলেন। ওই দিন ওই ঘরটা তৈরি করতে করতে বেশ সময় লেগে যায়। মানে সাধারণত উনি আসরের আজান দিলে আর কাজ করেন না, কিন্তু ওই দিন আসরের পরে উনি কাজ করেন, মাগরিবের পরেও কাজ করেন। কাজ শেষ করতে করতে প্রায় 7টা থেকে 8টা বেজে যায়। তখন ওই গ্রামের মানে যেই বাড়িতে উনি ঘর তৈরি করতে গিয়েছিলেন, ওই বাড়ির যারা লোক ছিলেন তারা বলেন যে, আপনি রাত্রেবেলা আমাদের সাথে খাওয়া দাওয়া করে যান, 4টা ডাল ভাত খেয়ে তারপর আপনি বাড়িতে যান, যেহেতু অনেক রাত হয়ে গেছে। তো উনিও মেহমানদারি গ্রহণ করেন, খাওয়া দাওয়া করে উনি ওনার বাড়ির দিকে রওনা দেন। উনি একাই ছিলেন, একাই যাচ্ছিলেন। তো উনি যখন যাচ্ছিলেন, যাওয়ার পথে ছোট্ট একটা খালের মতো থাকে। এটা বর্ষাকালে পানি থাকে, আর এমনি সময় সাধারণত পানি থাকে না। এটা স্থানীয়ভাবে এটাকে নদী বলে। মানে এটা আসলে নদী না, একটা নালার মতো, কিন্তু তারপর নদী বলে। আর নদীটার নাম লোকজন দিয়েছে পিঠাখাউড়ি নদী। তো মৌলানা শমশের আলী ভাই এই পিঠাখাউড়ি নদী সম্পর্কে আমাকে একটা বিষয় বলেছেন, সেটা আমি লিসেনার আপনাদেরকে শেয়ার করি। সেটি হচ্ছে যে পিঠাখাউড়ি নদী মানে পিঠা খাওয়া নদী। স্থানীয় এই শব্দটার মিনিং এটা দাঁড়ায়, কারণ হচ্ছে একবার ওই পাশেরই এক গ্রামের একজন ভদ্র মহিলা, উনি দিনের বেলা ওনার মেয়ের জন্য পিঠা তৈরি করে নিয়ে মেয়ের বাড়িতে যাচ্ছিলেন। তো একটা হাঁড়ির মধ্যে বেশ কিছু পিঠা তৈরি করে নিয়ে যাচ্ছিলেন। যাওয়ার পথে যখন ওই নদীটা পার হচ্ছিলেন বা পার হয়েছেন আর কি, এরপরেই তার মেয়ের বাড়ি আর কি। মেয়ের বাড়িতে গিয়ে দেখে যে ওই হাঁড়ির মধ্যে একটিও পিঠা নেই। অদ্ভুত ব্যাপার হচ্ছে যে এই পিঠাগুলো যে নেই, হাঁড়ি যে হালকা হয়ে যাবে ওনার কাছে কিন্তু এমনটা মনে হয়নি। হাঁড়ি কিন্তু আগের মতোই ভারী ছিল, এবং ওনার কাছেও মনে হয়েছে শেষ দিকে এসে হাঁড়ি আর একটু বেশি ভারী মনে হচ্ছে। অনেক সময় দেখা যায় যে আমরা কোনো ভার বহন যদি অনেক সময় করি, যখন অনেক সময় হয়ে যায় তখন আমাদের শরীরের সক্ষমতা বা শক্তি কিছুটা কমে আসলে ওই ভারটা আরো বেশি ভারী মনে হয়। তো যেহেতু উনি অনেক পথ হেঁটে এসেছেন, পরে ওনার কাছে ওই হাঁড়িটা আরো বেশি ভারী মনে হয়েছে। কিন্তু অদ্ভুত ব্যাপার, নামানোর পরে কোনো পিঠা তার মধ্যে ছিল না। যেহেতু কোনো অশুভ শক্তি ওই পিঠাগুলা খেয়ে ফেলেছে, এরপর থেকে এই ঘটনাটা যখন চাউর হয়ে যায়, তখন ওই নদীটাকে মানে চিন্তা করে যে এই নদী পার হতে গিয়ে এই ঘটনা ঘটেছিল, এই জন্য স্থানীয়ভাবে ওই নদীটার নাম হয়ে যায় পিঠাখাউড়ি নদী। তো ওই পিঠাখাউড়ি নদীর এপাশ এবং ওপাশে দুটি বড় বড় শিমুল গাছ আছে। তো ওই একটা শিমুল গাছ পার হয়ে ওই নদীটা মানে উনি পাড়ি দিয়ে, নদীতে পানি থাকে না, আমি শুধু বলেছি বর্ষাকাল ছাড়া সাধারণত পানি থাকে না। তো নদীটা এমনি উনি হেঁটে পার হয়ে যখন আরেকটি শিমুল গাছের কাছে গিয়েছেন, তখন উনি বাড়ির মোটামুটি কাছাকাছি চলে গেছেন। তখন হঠাৎ উনি দেখছেন যে নদীর অপোজিট পাশে যে শিমুল গাছটি রয়েছে, ওইখানে বড় কিছু একটা দেখা যাচ্ছে, এবং ওটা আস্তে আস্তে হেঁটে হেঁটে সামনের দিকে আসছে। ওনার হাতে কোনো টর্চ লাইট ছিল না, কিন্তু ওই দিন চাঁদনি রাত ছিল, এবং চাঁদনি রাতে ওই দিন আরো মনে হয় যে চাঁদের আলো আরো বেশি ছিল।
যার কারণে উনি স্পষ্টভাবে দেখতে পাচ্ছিলেন একটি প্রাণী এবং ওইটার পিঠের উপরে একজন মানুষ বসে আছে। উনি চিন্তা করলেন জিনিসটা কি? উনি ভালো করে খেয়াল করে দেখেন এবং স্পষ্টভাবে দেখতে পান ওটি একটা হাতি। একটা হাতি হেঁটে আসছে এবং হাতির পিঠের উপরে একজন মানুষ বসে আছে। উনি চিন্তা করেন যে আমাদের এই গ্রামে হাতি আসবে কোত্থেকে? হাতি তো আসার কথা না। তারপর আবার হাতির পিঠের উপর একজন মাহুত, মানে হাতিকে পরিচালনা করার জন্য একজন মানুষ বসে আছে। তো উনি চিন্তা করেন যে আমি জিনিসটা দেখি যে কে আসে। উনি আর হেঁটে বাড়ির দিকে যান না। উনি ওই যে আরেকটা শিমুল গাছ আছে, সেই শিমুল গাছের নিচে দাঁড়িয়ে উনি দেখছেন যে কি হয় বা কে আসে। উনি খেয়াল করেন যে ওই হাতিটা যত কাছে এগিয়ে আসছে, আস্তে আস্তে তার আকৃতিটা ছোট হয়ে আসছে। অল্প সময় পরে উনি দেখেন ওটি আর হাতি নেই, ওটি হয়ে গেছে একটি ঘোড়া, এবং ঘোড়ার পিঠের উপরেও ওই মানুষটি বসে আছে যেটা হাতির পিঠে বসা ছিল। কিন্তু উনি লক্ষ্য করেন হাতির পিঠে বসা অবস্থায় ওই মানুষের শরীরের যে আকৃতি ছিল, এখন আকৃতিটা আরেকটু ছোট হয়ে গেছে। মানে ওই যখন হাতি ছিল, হাতির সাথে সাথে হাতির পিঠের মানুষের আকৃতি যখন ঘোড়া হয়ে গেছে, তখন ওই হাতির পিঠের মানুষের আকৃতিটাও কিছুটা ছোট হয়ে গেছে। এরপরে দেখেন যে ঘোড়াটা তার দিকে এগিয়ে আসছে, এবং যত এগিয়ে আসছে ওই ঘোড়ার আকৃতিটাও ছোট হয়ে যাচ্ছে। উনি খেয়াল করেন অল্প একটু কাছে আসার পরে এটি আর ঘোড়া নেই, এটি হয়ে গেছে বড় একটি রাম ছাগল, এবং ওই ছাগলের উপর একটা মানুষ বসে আছে। সেও কিন্তু আস্তে আস্তে ওই প্রাণীর অনুপাতে ছোট হয়ে যাচ্ছে। কিন্তু মানুষটার চেহারা উনি দূর থেকে স্পষ্ট বুঝতে পারছিলেন না, কিন্তু এতটুকু বুঝতে পারছিলেন ওইটা একটা মানুষ। যখন ওই ছাগলটি হেঁটে হেঁটে যখন আরেকটু কাছে চলে আসে, তখন মৌলানা শামসুল আলী ভাই বাবা দেখেন যে এটি এখন আর ছাগল নেই, এটি একটি কুকুর হয়ে গেছে, এবং পিঠে মানুষ বসে আছে, এবং সেও ছোট হয়ে গেছে। কুকুরটা যখন আরো কাছে চলে আসে, মানে যখন ওনার একদম কাছে চলে এসেছে, তখন দেখে ওটি এখন আর কুকুর নেই, ওটি হয়ে গেছে একটি বিড়াল। আর ওই বিড়ালের চোখ খুব ভয়ানক ভাবে জ্বলজ্বল করছিল। আর যখন ওনার কাছে ওই বিড়ালটি এসেছে, উনি দেখে ওই যে পিঠের উপর ওই মানুষটিও কিন্তু ওই বিড়ালের পিঠে বসা, কিন্তু তার আকৃতিটাও বেশ ছোট হয়ে গেছে এবং তার চোখও জ্বলজ্বল করছে। এবং ওনার কাছাকাছি এসে হঠাৎ এই বিড়ালটি এবং তার পিঠে যে মানুষ ছিল সেটি সব ভ্যানিশ হয়েছে। পুরো সময়টাতে তার হাতে থাকা দাটি তিনি খুব শক্ত করে ধরে রেখেছিলেন, কারণ উনি জানতেন যে হাতে যদি লোহা জাতীয় কিছু থাকে তাহলে এই ভূত প্রেত জাতীয় কোনো কিছু কাছে আসতে পারে না, বা কাছে আসলেও তেমন কোনো ক্ষতি করতে পারে না। এই চিন্তা করে ওনার হাতের দাটি উনি কোনো অবস্থাতেই হাতছাড়া করেননি। ভয় পাচ্ছিলেন, বাট তারপরও সারাটা সময় খুব শক্ত করে হাতে ধরে রেখেছিলেন। উনি মানে যদিও অনেক ভয় পেয়েছিলেন, কিন্তু উনি কোনো অসুস্থ হন নাই বা জ্বর টর এরকম কিছু আসে নাই, উনি স্বাভাবিক ছিলেন। তো এই ঘটনাটি উনি ওনার আশেপাশে অনেককেই বলেছিলেন, এবং ওই দুই শিমুল গাছের মাঝখানে এখনো বেশ কিছু ঘটনা টুকটাক ঘটে। এটি ছিল মৌলানা শামসুল আলী ভাইয়ের বাবার সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। আশা করি ভালো আছেন। আমার নাম তৌহিদুল ইসলাম সৌরভ। আমি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের স্টুডেন্ট। আমার বাসা উত্তরায়, আমার গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলায়। ঘটনাটি ঘটে আমার ভাইয়ের সাথে 2016 সালে। তখন আমার ভাই ক্লাস 9-এ পড়ত। দিনটা ছিল কোরবানির ঈদের আগের দিন। আমরা সবাই গ্রামে ঈদ পালনের জন্য আগেই চলে গিয়েছিলাম। কোরবানি ঈদের আগের দিন রাতে আমার ভাই এবং আমার চাচাতো ভাই রাতে 12:30টার সময় বাজার থেকে আসলো। এসে খেয়ে শুতে শুতে প্রায় রাত 1:30টার মতো বেজে গেল। আমার চাচাতো ভাই এবং আমার ভাই শুয়ে পড়ল। ভাইয়া তখনও মোবাইলে গান শুনছিল, আর আমার চাচাতো ভাই ঘুমিয়ে পড়েছিল। রাত যখন প্রায় 3টা, তখন আমার ভাই ওয়াশরুমে যেতে চাইল। তাই আমার চাচাতো ভাইকে ডাক দেয়, কিন্তু সে কিছুতেই ঘুম থেকে উঠছে না। তাই আমার ভাই একাই ওয়াশরুমে যায়, এবং ওয়াশরুম থেকে ফিরে এসে সে ভাবে কাল তো ঈদ,
তাহলে সবাইকে শুভেচ্ছা জানানো যায়। ঘরে ভালো নেটওয়ার্ক পাওয়া যায় না, তাই আমার ভাই আমাদের বাড়ির পুকুর পাশের বট গাছের থেকে কিছুটা দূরে একটা চেয়ারে বসে সবাইকে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে লাগলো, অর্থাৎ ফোন কলে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছিল। এমন সময় একটা কালো কুকুরের মতো দেখতে কি যেন এসে আমার ভাইয়ের চারপাশে ঘুরতে লাগলো প্রায় 5 মিনিটের মতো। এরপর হঠাৎ ওই প্রাণীটাকে আর কোথাও দেখা যাচ্ছে না। আমার ভাই ভেবেছে হয়তো ধান ক্ষেতের পেছনে চলে গেছে, সে অলৌকিক কিছু মনে করল না। কিছুক্ষণ পরে দুজন সাদা কাপড় পরিহিত লম্বা লোক বাড়ির রাস্তা দিয়ে এসে আমার ভাইয়ের সামনে এসে দাঁড়ায়। আমার ভাই জিজ্ঞেস করে, আপনারা কারা? অনেকবার জানতে চাইলেও সেই লোক দুটো ঠায় দাঁড়িয়েছিল, তারা কোনো প্রশ্নের উত্তর দেয় না। তাই আমার ভাই তখন একটু ভয় পেয়ে যায়। লোকগুলো আবার হাঁটা শুরু করে। ঠিক যখন ওই বট গাছের নিচে পৌঁছালো, লোক দুটো অদৃশ্য হয়ে গেল। আমার ভাই তখনই এই দৃশ্য দেখে তার চোখ আকাশে ওঠার মতো অবস্থা। সে দৌড়ে গিয়ে ওই বট গাছের নিচে যায় এবং আশেপাশে অনেক খোঁজাখুঁজির পরও লোকগুলোকে আর দেখতে পায় না। তখন আমার ভাই ঘরের দিকে ফিরে আসে এবং পেছনে তাকিয়ে দেখে লোকগুলো বট গাছের নিচেই দাঁড়িয়ে আছে এবং আমার ভাইয়ের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। তখন আমার ভাই ভয় পেয়ে যায় এবং ঘরে চলে আসে। পরদিন সকালে আমার চাচাতো ভাইকে ঘটনাটা খুলে বলে। আমার চাচাতো ভাই তখন জানায় এমনটা নাকি প্রায়ই ঘটে, কিন্তু কারো কোনো ক্ষতি করে না। আমার জ্যাঠা আমার বড় আব্বু মানে তার নানার কাছ থেকে কিছুটা কবিরাজি জানতো। সেই সূত্রে আমাদের বাড়ির মাঝে মাঝে জিন লঙ্কা কাণ্ড বাঁধাতো এবং সেসব আমাদের জ্যাঠাই দেখতেন। এমনও বলতো জ্যাঠা জিন দেখতে পারত। জ্যাঠার শ্বশুর বাড়ি আমাদের বাড়ি থেকে মোটামুটি 3-4 ঘন্টা সময় লাগতো। তো আগের জামাইরা রাতেই শ্বশুর বাড়ি যাওয়ার জন্য রওনা হতেন। জ্যাঠাও বেশিরভাগ সময়ে রাতেই যেতেন। তো একবার অন্য দিনগুলোর থেকে একটু বেশি রাতেই রওনা দিয়েছেন যাওয়ার জন্য। সেদিন নাকি দিনের আলোর মতো পরিষ্কার ছিল। আকাশ বলা যায় চাঁদনি রাত। জেঠির প্রথম বাচ্চা হবে, জ্যাঠা দেখতে যাবে। দাদিও দেখতে যাওয়ার কথা ছিল, কিন্তু তখন সে অসুস্থ হয়ে বিছানারত, না হলে দিনের বেলায় যাওয়ার কথা ছিল। জ্যাঠা খুব খুশি ছিল সেদিন, আর মাত্র কিছুদিন পরেই তার বাচ্চা হবে। তাই যাওয়ার পথে বাজার থেকে জেঠি যা যা পছন্দ করতেন খেতে সবই কিনে নিয়ে গেলেন। এর মধ্যে ছিল 2টা বড় বোয়াল মাছ, 2টা ইলিশ, খেজুর গুড়, সাদা রসগোল্লা আর কিছু ফল। কারণ জেঠিদের এলাকার ভেতরে এত রাতে একটা মাছও নাকি পাওয়া যায় না, এত ভেতরের এলাকা ছিল। প্রায় 1.5 ঘন্টা হাঁটার পরে ওই এলাকায় যাওয়ার জন্য একটা খাল পার হতে হয়। তো জ্যাঠা খালের কাছাকাছি এসে একটা মানুষ, মহিলা বা পুরুষ বোঝা যাচ্ছিল না, নৌকায় উল্টো হয়ে বসে আছে, মানে তার মাথা পানির মধ্যে আর তার পা 2টা নৌকায়। জ্যাঠা বুঝেও না বোঝার ভান করেছিল। তো জ্যাঠার পায়ের আওয়াজ শুনে সোজা হয়ে বসলো বইটা নিয়ে, মুখ অন্যদিকে ঘুরিয়ে। জ্যাঠা কোনো কথা না বলে নৌকায় বসলো, 2 জন নৌকার 2 মাথায়। প্রায় 2-3 মিনিট পর লোকটা জ্যাঠাকে বলছে, মাছ কত নিল রে? জ্যাঠা কথা বলেনি। তারপর আবার বলছে, রসগোল্লাগুলা দেখি কেমন? এভাবে কিছু প্রশ্ন করছিল। জ্যাঠা তাকিয়ে দেখে নৌকা চলছে না, এক জায়গায় এতক্ষণ ঘুরছে। তাই জ্যাঠা লাফ দিয়ে পানিতে নেমে পড়ে এবং হাঁটু পর্যন্ত কাদা পার হয়ে রাস্তায় ওঠে। পেছনে দেখে ওই লোকটা আসছে আর বলছে, এই শোন, একটা মাছ দে, না হলে রসগোল্লা দিয়া যা, না হলে আমি যেতে দিব না। জ্যাঠা শুনছে কিন্তু কোনো কথা বলছে না আর তাকাচ্ছেও না, সে অনর্গল বলে যাচ্ছে। জ্যাঠার কাছাকাছি আসতে পারছে না, কারণ জ্যাঠার শরীর বন্ধ করা ছিল। তিনি একটা তাবিজও সবসময় পকেটে রাখতেন। এরপরে প্রচন্ড রকম বিরক্ত হয়ে শেষে বলে, তুই এখান থেকে যেতে পারবি না, তোকে কাদায় চুবিয়ে মারব। শেষে জ্যাঠার মেজাজ ঠিক থাকলো না এবং তিনি মেজাজ ঠিক রাখতে না পেরে ওই জিনিসটার কাছে এসে জ্যাঠার সমস্ত শক্তি দিয়ে তার পেট বরাবর একটা লাথি দেয় এবং সাথে সাথে ওটা মাটিতে পড়ে
কাকড়াতে থাকে। লাথি দেওয়ার পর জ্যাঠার মনে হলো এটা একটা মহিলা জিন এবং তার পেটটা ভালো রকমের উঁচু। এবার জ্যাঠা একটু ভয় পেয়ে যায় এবং দৌড়ে জেঠিদের বাসায় চলে যায়। কিন্তু জ্যাঠা স্পষ্ট শুনেছে তার সাথে সমান তালে সেই জিনটা দৌড়াচ্ছে আর করুণ সুরে কান্না করছে। কাউকে বিষয়টা না বলে বাসায় এসে জ্যাঠা সবকিছু চেপে গেলেন। বিষয়টা এখানে শেষ হতে পারত, কিন্তু এই ঘটনা পরবর্তীতে আরো খারাপ পরিস্থিতি তৈরি করেছে। জেঠির একটা মেয়ে বাবু হয়, বয়স 1 মাস, নাম ছিল তারাবানু। একদিন রাতে জেঠির স্বপ্নে দেখে একজন মহিলা জেঠিকে বলছে, তোর জামাই আমার বাচ্চাকে পেটে লাথি দিয়ে মেরে ফেলেছে, আমি মাছ খোঁজায়, আমিও এর প্রতিশোধ নিব। এই বলে কান্না করতে থাকে আর দেখে 2টা পা রক্ত মাখা। খুব ভয় পেয়ে যায় জেঠি। তারপর হঠাৎ খবর আসে দাদির অবস্থা খারাপ, তারাবানুকে দেখতে চায় কারণ তার বংশের বড় মেয়ে। ওই দিন জেঠি আমাদের বাড়িতে আসে এবং পরদিন আমার দাদা ইন্তেকাল করেন। বাড়িতে সব আত্মীয় স্বজন ভরা, জেঠি দাদির কাছে বসা, বাচ্চা রুমে ঘুম পাড়িয়ে এসেছেন। এদিকে দাদাকে গোসল দিয়ে জানাজা করে মাটি দিয়ে সবাই আসছে, তারা তখনও নাকি ঘুমাচ্ছে। জেঠি তারার কাছে গিয়ে বলে ও এতক্ষণ তো ঘুমায় না। শরীরে হাত দিয়ে দেখে তার পুরো শরীর ঠান্ডা বরফ হয়ে আছে। জেঠি এক চিৎকার দিয়ে সেন্সলেস হয়ে পড়ে। বাড়ির সবাই রুমে এসে দেখে তারাবানু মারা গেছে এবং ওর পুরো শরীর পুরো ভয়ঙ্কর রকমের নীল হয়ে গেছে। পরবর্তীতে জেঠির স্বপ্নের কথা বলে জ্যাঠাকে এবং জ্যাঠাও স্বীকার করে। এই ঘটনার পর জেঠি দীর্ঘদিন অসুস্থ ছিলেন। এরপর থেকে তার কোনো কিছু সহজে মনে থাকতো না এবং এখনো থাকে না। জ্যাঠাও পরে আস্তে আস্তে রাত বেরোতে বাইরে যাওয়া একেবারেই বন্ধ করে দেয়। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করছি আপনি ভালো আছেন। রাসেল ভাই, আমি শাকিল আহমেদ লালমনিরহাট জেলার প্রত্যন্ত একটি গ্রাম থেকে আপনাকে ঘটনা পাঠাচ্ছি। আর আজকে আমি যেই ঘটনাটি আপনার সঙ্গে শেয়ার করতে যাচ্ছি সেটিও একটি গ্রামের ঘটনা। তো রাসেল ভাই, কোনো কথা না বাড়িয়ে সরাসরি আমি আমার ঘটনায় চলে যাচ্ছি। যেই ঘটনাটি আমি আজকে শেয়ার করছি, এই ঘটনাটা আজকে থেকে প্রায় 25 বছর আগের একটা ঘটনা। আমাদের গ্রামের পশ্চিম পাশে ছিল একটা বিশাল বড় ফাঁকা মাঠ। যেই ফাঁকা মাঠটাতে মানুষ গরু চড়াতো, ছাগল, ভেড়া, মানে এক কথায় এখানে খেলাধুলা হতো না, শুধুমাত্র এখানে বড় বড় ঘাস ছিল। সেই ঘাসগুলোই মানে গরু, ছাগল, হাঁস, মুরগি এগুলা খেত আর কি। তো এই মানে মাঠ বলা যায় না, এটা আমার ফসলের জমি আছে সাইড দিয়ে। কিন্তু এই যে মাঠটা ছিল, এই মাঠটার মাঝখানে বিশাল বড় আকারের একটা গাছ ছিল, বট গাছ। এই গাছটার জন্ম কত সালে বা এই গাছটা আসলে কবে হয়েছিল, কিভাবে কি হলো না হলো, এই বিষয় নিয়ে কেউ আসলে এটা বলতে পারে না। আবার অনেকেই ধারণা করেন যে এই গাছটার বয়স প্রায় 100 বছরেরও বেশি। গ্রামের সবথেকে বৃদ্ধ মানুষটির জন্মের পর থেকেই নাকি এই গাছটা এই অবস্থাতেই দেখে এসেছে। গাছটা ছিল একদমই অস্বাভাবিকভাবে লম্বা, আর তার গাছপালাগুলো এমন, মানে তার ডালপালাগুলো এমন একটা আকার আকৃতি যেন মনে হয় যে এই বট গাছটা কোনো একটা দৈত্যর রূপ ধারণ করে সেই মাঠের মাঝখানে দাঁড়িয়ে আছে। চারপাশে তেমন কোনো বড় গাছগাছালি ছিল না, দূরে কিছু জঙ্গল ছিল আর পুরা মাঠ, এর বাইরে কোনো কিছুই ছিল না। দূর থেকে, মানে অনেক দূর থেকে, প্রায় 1-1.5-2 কিলোমিটার পর্যন্ত যদি দূর থেকে কেউ এই বটগাছটার দিকে তাকাতো তাহলেও এই বটগাছটা দেখা যেত। তো এখন মূল ঘটনায় আসি। বটগাছটাকে নিয়ে অনেক গল্প, অনেক কাহিনী, সত্য, মিথ্যা, কুসংস্কার সবকিছুই জড়িত ছিল। বলা হতো যে রাত 12টার পর গাছের মাথায় নাকি আগুন জ্বলে উঠত। আবার অনেকেই বলতো রাত 12টার পর নাকি এই গাছ থেকে অদ্ভুত রকমের কিছু শব্দ শোনা যেত। আবার অনেকেই বলতো কখনো কখনো নাকি গাছের নিচে সাদা কাপড় পরা কাউকে দাঁড়িয়ে থাকতে দেখা যেত। এবং অনেকেই দাবি করে
এই গাছে নাকি বিভিন্ন সময় বিভিন্ন রকমের অশরীরীর বিভিন্ন শব্দ শোনা যেত। আবার কেউ দাবি করত যে গভীর রাতে এই গাছটার দিক থেকে মানুষের কান্না ভেসে আসতো। মনে হতো যেন মনে হতো যেন মনে হতো যেন এই মানে গাছটাই কাঁদতেছে বা গাছটার ভিতর থেকে কেউ কান্না করত। তবে গ্রামের যারা ইয়াং ছেলেপেলে ছিল তারা এই মানে কুসংস্কারটা কখনোই বিশ্বাস করত না। যাই হোক, তাদের মধ্যে একজন সাহসী ছিল যার নাম শাকিল, আমার নামেই তার নাম। সে আসলে সবসময় বলতো যে ভূত-টুত বলতে কিছু হয় না। এই ভূত বা প্রেতের এইসব গল্প মানুষের বানানো। কবি সাহিত্যিকরা এইসব আ মানে ঘটনা বলেছে। তো এইজন্যই আরকি এটা বিশ্বাসযোগ্য না। যাই হোক, একসময় সেই গ্রামে আমাদের গ্রামে খুবই বর্ষার সময় খুবই বৃষ্টি হয়। বৃষ্টি হয়ে পুরো মাঠ-ঘাট সবকিছুই একদম তলিয়ে যায়, এরকম একটা অবস্থা। তো এরপরেই ইউনিয়ন পরিষদ থেকে সিদ্ধান্ত নেওয়া হয় ওই যে মাঠটা আছে, ওই মাঠের মাঝখানে একটা নতুন রাস্তা করা হবে। কিন্তু সমস্যা হয়ে দাঁড়ায় সেই মাঝখানে থাকা বটগাছটা। এই বটগাছটাকে নিয়ে এখন সবার সমস্যার মূল কেন্দ্রবিন্দু। যে এই বটগাছটা যদি থাকে, বটগাছটা একদম মাঝখানে বরাবর, যদি তারা একটু সাইডে মানে রাস্তাটা করে তাহলে অনেকের অনেক সমস্যা, অনেকেই জমি দিতে চাচ্ছে না, এরকম সমস্যা দাঁড়ায়। কিন্তু এই বটগাছটাই মানে তাদের যে রাস্তাটা তৈরি করার একটা বাধা হয়ে দাঁড়ায়। অনেকেই আপত্তি জানায়, বয়স্করা বলে যে এই বটগাছটা একদমই কাটিস না, দরকার হলে অন্য পাশ দিয়ে রাস্তাটা নিয়ে যা। কিন্তু যারা মানে নতুন নবীন ছিল তারা বলে যে না, এই বটগাছটাই কাটা হবে। এই বটগাছটা কাটলে অনেকটা পথও মানে বের করা যাবে এবং আপনাদের মাঝে যে এই যে কুসংস্কার বা ভয় যেগুলো আছে সেই ভয়গুলো কেটে যাবে। যাই হোক, অবশেষে কয়েকজন শ্রমিককে আসলে ভাড়া করার চেষ্টা করা হলো। কিন্তু এই গাছটা কাটতে কোনো শ্রমিকই রাজি নন। কারণ তারা ভয় পাচ্ছে আরকি। এরপর ওই যে বললাম যে গ্রামের যারা প্রবীণ ছিল তারা এবং যাদের দ্বারা এই পরামর্শটা নেওয়া হয়েছিল তারা সবাই মিলে সেই গাছটা কাটা শুরু হলো। ১ম এ সবকিছুই স্বাভাবিক ছিল। কিন্তু ১ম কুড়াল মারার পর থেকেই অদ্ভুত রকমের কিছু ঘটনা ঘটা শুরু করল। গাছটা কাটার আগে একদমই আকাশ পরিষ্কার ছিল। খুবই ভালো মানে ভালো একটা দিন ছিল। কিন্তু এই ১ম কুড়াল মারার পর থেকে হঠাৎ করেই প্রচণ্ড ঝড় শুরু হয়ে যায়, ধুলা উঠতে থাকে এবং মানে এমন একটা পরিবেশ সেখানে তৈরি হয়, মনে হচ্ছে যেন কেউ এই বটগাছটাকে কাটতে বাধা দিচ্ছে। ঠিক তখনই তাদের মধ্যে কিছু মানুষ আছে না, ভয় পাদরে যেগুলো আছে, সেই ভয়ে মানে ভীতু মানুষ যেগুলা, সেই মানুষগুলা ওই গাছটা কাটা বন্ধ করে দেয়। কিন্তু আর কিছু যারা সাহসী আছে তারা হাসতে, হাসতে বলে, "বাতাস বইলেই কি ভূত আসে যায়? বাতাস বইলেই কি ভূত হয়ে যায় নাকি? কোনো গাছ কাটা বন্ধ হবে না। গাছ কাটা চলবেই।" তারপর প্রায় ৩ ঘন্টা ১২ জন মানুষ মিলে সেই গাছটাকে কেটে ফেলে এবং গাছটা কাটার পর ধপাস করে গাছটা মাটির মধ্যে পড়ে যায়। মনে হয় যেন আমাদের এলাকার কোনো একটা মানে এলাকাটা একদম নিস্তব্ধ হয়ে গেল, এই টাইপের হয়ে যায়। পুরো মানে এইটা পড়ার শব্দতে পুরা যে মাঠটা ছিল সেই মাঠটা কাঁপুনি দিয়ে ওঠে। আর ঠিক তখনই আশেপাশে থাকা কয়েকজন দাবি করে গাছটা পড়ার মুহূর্তে তারা একটা বিকট রকমের শব্দ শুনেছিল। যেন কেউ প্রচণ্ড যন্ত্রণায় আর্তনাদ করছে, কিন্তু আশেপাশে কোনো মানুষ ছিল না। তারপর সেই গাছটাকে বেঁচে দেওয়া হয়। কিন্তু সেদিন সন্ধ্যার পর থেকেই শুরু হয়ে যায় সেই গ্রামেও অদ্ভুত রকমের কিছু ঘটনা। ১ম রাতেই গাছ কাটার যে মানে ১ম যে গাছটা কেটেছিল সে অসুস্থ হয়ে পড়ে। এতটাই অসুস্থ যে তার মানে সে কথা বলতে পারছে না। এরপরও যখন এলাকার যে ইউনিয়ন পরিষদের যে চেয়ারম্যান তিনি যখন জিজ্ঞাসা করেন যে, "তোমার কি হয়েছিল?" তখন সে দাবি করে ঘুমের মধ্যে একজন লম্বা কালো মানুষ
তার বুকের উপর এসে বসেছিল। লোকটা নাকি বারবার বলছিল, আমার ঘর কেন ভাঙলি, কেন আমার ঘর ভাঙলি। এটা বলার পর মানে এই যে একটা ভয় পেয়েছে, সেই ভয়টা তার ভিতর থেকে কাটছে না। বেশ কিছুদিন তিনি জ্বরে আক্রান্ত হয়ে তারপর মারা যায়। তার কয়েকদিন পরে আবার একজন শ্রমিক, মানে ওই যে গাছ কেটেছিল তাদের মধ্যে কিছু শ্রমিকও ছিল, সেই শ্রমিক গাছ কাটতে গিয়ে সেই যেই গাছটা কাটতেছিল সেই গাছটা তার নিজের ওপর পড়েই তিনিও আহত হন। এরপর কয়েক সপ্তাহের মধ্যে একদমই ওই যে মানে গাছ কাটার ফলে যারা কাঠ কেটেছিল তাদের সঙ্গে এরকম ঘটনা ঘটছে, এইটা পুরো এলাকার মধ্যে ছড়িয়ে যায়। কিন্তু ওই গ্রামের যারা যুবক ছিল, যারা সাহসী, তারা বিষয়টা নিয়ে বেশ হাসাহাসি করে। মানে একটা বিষয় হচ্ছে যে তাদের কোনো ক্ষতি হচ্ছে না। যেই ক্ষতিগুলো হচ্ছে তারা হচ্ছে বয়স্ক লোক যারা শ্রমিক ছিল তাদের ক্ষতি হচ্ছে। কিন্তু মানে এদের কোনো ক্ষতিই হচ্ছে না। এক রাতে শাকিল ও তার বন্ধুদের নিয়ে সেই কাটা গাছের তলায় গুড়ির পাশে তারা সেখানে বসে আছে, যে তারা ভাবে যে দেখি অনেক মানুষের তো সমস্যা হচ্ছে, দেখি আজকে আমাদের কিছু হয় নাকি। তারা প্রায় রাত 10টা 11টা 12টা পর্যন্ত সেখানে ছিল, কোনো কিছুই তাদের সঙ্গে হয়নি। কিন্তু যখন রাত প্রায় 1টা বাজে তখন সে দেখতে পারে যে মানে হঠাৎ করে তাদের একজন কথা বলে যে সবাই একটু এইদিকে তাকাও তো। সবাই ঘুরে তাকায়, আর ঠিক তখনই তাদের বুকের রক্তগুলো একদম হিম হয়ে যায়, তাদের শরীরের পশমগুলো একদম দাঁড়িয়ে যায়। কারণ তারা মাঠের মাঝখানে যেখানে ওই বটগাছটা কাটা হয়েছিল সেখানে আরও একটি বটগাছ দাঁড়িয়ে থাকতে দেখে। বটগাছটা কালো কুচকুচে লম্বা কোনো একটা দৈত্য আকারের হয়ে দাঁড়িয়ে আছে, একদম আগের মতোই লম্বা কালো নিঃশব্দ, যেন মনে হচ্ছে বটগাছটা কাটাই হয়নি। কিন্তু মানে সেদিন মানে যখন তারা এসেছিল তখনই তো তারা দেখেছিল এখানে কিছুই নেই। তাহলে এটা কোথা থেকে আসলো? বিষয়টা তাদের কাছে একদমই আশ্চর্য লাগে। তারা বুঝতে পারে না যে আসলে এখানে তাদের সঙ্গে হচ্ছে কি। এটা দেখার পর তাদের মধ্যে একজন বন্ধু খুব জোরে চিৎকার মেরে দৌড় দিতে শুরু করে। কিন্তু তাদের মধ্যে অনেকেই মনে করে এটা হয়তো তাদের চোখের ভুল। কারণ তারা এটা কি দেখছে, এটা তো হতে পারে না। কারণ যেই গাছটাকে কাটা হয়েছে সেই গাছটা আবার আসবে কিভাবে? এরপর হঠাৎ করে আরো কয়েকজন দেখতে পারে যে ওই গাছটার মাথায় কেউ একজন বসে আছে। একটা মানুষের অবয়ব, পা দুটো একদম ঝুলে আছে গাছের একদম পাতার উপরে, যেন সে মানে পাখির মতো বসে আছে এরকম একটা অবস্থা। আর তার চোখ দুটো এতটাই ভয়ানক ছিল যে মানে মনে হচ্ছে সেই চোখ দিয়ে আগুন বের হচ্ছে। এরপরে এটা দেখে তাদের মধ্যে আর কেউ সেখানে থাকতে পারেনি, সাহস করতে পারেনি। সবাই সেখান থেকে ভয়ে চিৎকার করে দৌড়ে বাড়ির দিকে রওনা দেয়। এবং বাড়ি এসেই রাত 3টার দিকে তারা মানে বাড়ি আসে, এবং বাড়ি আসার পর তারা ঘুমানোর চেষ্টা করে। কিন্তু তাদের কোনো রকমভাবেই ঘুম আসে না। কারণ তারা অনুভব করে তাদের জানলার পাশে কেউ একজন দাঁড়িয়ে আছে। সে মানে এতবার করে সেটাকে দেখার চেষ্টা করে কিন্তু কোনোভাবেই কোনো কিছু দেখতে পারে না। একবার খুব সাহস করে সে জানালার পাশে দাঁড়িয়ে থাকে, আর যখনই এরকম কোনো শব্দ শুনতে পায় তখনই সে জানলাটা খুলে দেখে ওই তাল গাছের মাথায় আগের মতোই ঠিক অবয়ব একটা দাঁড়িয়ে আছে। মাটিতে নয়, মনে হচ্ছে যেন এই পুরো তাল গাছটার উপরে দাঁড়িয়ে আছে সেই অবয়বটি। তার চোখ দুটো আগের মতোই জ্বলজ্বল করে জ্বলছে, মুখে অস্বাভাবিক রকমের হাসি, আর তার গলা থেকে ভেসে আসছে এক রকমের কর্কশ শব্দ, ফিরিয়ে দে আমাকে, আমার ঘর ফিরিয়ে দে। এরপর সেই সাহসী যুবক চিৎকার করে অজ্ঞান হয়ে পড়ে যায়। পরদিন সকালবেলা সে একদমই কথা বলতে পারছিল না। সে মানে কোনোভাবেই কোনো কিছু করতে পারতেছে না, তার পুরো শরীরটা অবশ হয়ে গেছে এরকম মনে হচ্ছে। এরপর যারা গ্রামের মানে মানে কি বলে বৃদ্ধ ছিল, তারা বলে যে আমরা তোমাদেরকে বলেছিলাম যে এরকম কিছু করলে খারাপ কিছু হবে, দেখলে তো তোমাদের সাথে যা হচ্ছে সেটা মোটেও ভালো হচ্ছে না।
তোমরা যেটা করেছো সেটা তোমরা মোটেও ঠিক কাজ করনি। এরপর আসলে সবাই অনুতপ্ত হয়। অনুতপ্ত হয়ে কি করবে? তখন তো যা হওয়ার হয়ে গেছে। এরপর আসলে ওই যে যিনি ছিল আ একদমই মুরুব্বি, উনি আরকি একজন ভালো কবিরাজের সন্ধান দেয়। উনার কাছে সবাইকে নিয়ে যাওয়া হয়। যারা ছিল আরকি ওটার মধ্যে জড়িত সবাই সেখানে যায়। গিয়ে আরকি বেশ আ কিছু কাটানি, তারপর রুকাইয়া এসব করে তাদেরকে একটা তাবিজ দেওয়া হয় এবং এই তাবিজটা নেওয়ার ফলে তাদের সঙ্গে আর সেরকম কোনো ঘটনা ঘটেনি। কিন্তু ওই যে মাঠের মাঝখান দিয়ে যে রাস্তাটা করা হয়েছিল, সেই রাস্তাটা নিয়ে আরো অনেক ঘটনা আছে। রাসেল ভাই, আমি সেই ঘটনাগুলো পরবর্তী সময়ে আপনাকে পাঠিয়ে দেব। সেদিন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। জামিল সাহেব, যার ঘটনা বলছি, ব্রাহ্মণবাড়িয়া ট্রেন স্টেশনের একজন স্টেশন ম্যানেজার। তখন একটা ট্রেন আসার কথা। রাত তখন 2টা বাজে, কিন্তু প্রচণ্ড বৃষ্টি পড়ছে। কিছু মানুষজন যারা স্টেশনে আছে তারা সেফ জায়গায় ঘুমাচ্ছে। তিনি জানেন ঢাকা থেকে একটা ট্রেন 2:30-এ আসবেন এবং এই ঘটনাটা বেশ আগের। তো তিনি রুম থেকে একটু এগোলেন। অন্ধকার বলতে গেলে তখন পুরো জায়গাটাই অন্ধকার। তিনি প্ল্যাটফর্মে গেলেন এবং দেখলেন মানুষজন বলতে গেলে কেউ নাই। 2-3 জন আছেন, তাও ঘুমাচ্ছে। আর মুষলধারে বৃষ্টি যেন থামছেই না। হঠাৎ করে ইলেকট্রিসিটি চলে যায়। ইলেকট্রিসিটি যাওয়ার পর তিনি তার রুমে যায়। রুম থেকে আবার প্ল্যাটফর্মে যায় সিগারেট ধরবে। হঠাৎ একটা ট্রেন আসে। তিনি প্রথমে তা খেয়াল করেন নাই। ইলেকট্রিসিটি নাই এবং ট্রেনের সামনে কোনো লাইট নাই। ট্রেনের নাই কোনো হুইসল। তিনি দেখলেন প্ল্যাটফর্মের ভেতর পুরো ট্রেনটি তখনও ভিড়েনি, কিন্তু আস্তে আস্তে এগোচ্ছে। খানিকটা অবাক হলেন, কোনো হুইসল ছাড়া ট্রেনটা তিনি যেখানে দাঁড়িয়েছিলেন সেখানেই আসলো এবং প্রায় হাফ অ্যান আওয়ার তিনি ওখানে দাঁড়িয়েছিল। কেউ ট্রেন থেকে নামলো না, ইভেন ট্রেনটাও আগাচ্ছে না। উনি ট্রেনের ইঞ্জিনের কাছে গেলেন টর্চ নিয়ে। ভেতরে ঢুকলেন, দেখলেন কেউ নেই, কিন্তু কেউ তো বের হয় নাই। থাকার তো কথা মানুষের। তিনি বের হয়ে একটি বগিতে ঢুকলেন। দেখলেন কোনো প্যাসেঞ্জার নেই, অথচ কেউ তো বের হয় নাই। এ কি আবোল তাবোল অবস্থা! ইলেকট্রিসিটি নাই, ট্রেন খালি, কেউ নাই। তিনি প্রত্যেকটা বগিতে উঠে উঠে চেক করছেন। কিন্তু লিসেনারদেরকে বলতে চাই যে ভাই, একটা কাকপক্ষীয় ট্রেনটার ভেতরে নাই। সর্বশেষ বগিতে উঠেন তিনি। চারপাশে টর্চ মারার পর তিনি একজন মহিলা দেখতে পান। মহিলাটা জানালার দিকে তাকিয়ে আছে চুপ করে। তার এতদিনের এক্সপিরিয়েন্সের চাকরি করা অবস্থায় এরকম কখন নাই। যখনই নেমে যায় ট্রেনে, নামার পর তিনি তার রুমে যান একটা সুইচ অফ করতে। মাত্র 2 মিনিট আগেই তো তিনি রুমে গেলেন। তিনি প্ল্যাটফর্মে যান এবং দেখতে পান ট্রেনটা আর নাই। 2 মিনিটের মধ্যে গেলে তো অ্যাটলিস্ট ট্র্যাকের দিকে তাকালেও দেখবেন ট্রেনটাকে দেখা যাবে। আশেপাশে কোনো কিচ্ছু নেই। ওই দিন থেকে ঠিক 1 বছর পরের ঘটনা। সেদিন আকাশে চাঁদ, ফুরফুরে অবস্থা। রাত তখন 3টা বাজে। আশেপাশে তেমন কোনো মানুষ নাই। মানুষ ওদিন নেই বললেই চলে। তিনি তার রুমে তখন হঠাৎ করে তিনি দেখতে পান আস্তে আস্তে একটা ট্রেন প্ল্যাটফর্মে এসে ভিড়েছে, অথচ কোনো সাউন্ড নেই, কোনো হুইসেল নেই। ট্রেনের তো এমনিতেই একটা সাউন্ড থাকে, ট্রেনের মুভমেন্টের সাউন্ড, বাট ঘেরা পর্যন্ত কোনো সাউন্ড নেই। তিনি দৌড়ে এবার প্ল্যাটফর্মে যান। আগের বিষয়টা তিনি কারোর সাথে শেয়ার করেন নাই। তিনি মনে করেছিলেন এটা তার মনের ভুল হতে পারে। খালি একবার ইনফরমেশন নিয়েছিলেন এরকম ট্রেনের নাম আছে কিনা। পরিষ্কার ছিল না, তারপরও যেটা তিনি মিলাতে পারেন যে রাঙা এক্সপ্রেস নামে কোনো ট্রেন আছে কিনা। এবারও এটি রাঙা এক্সপ্রেস। তিনি আবারও ইঞ্জিন রুমে টর্চ মেরে চেক করলেন কেউ আছে কিনা, কিন্তু কেউ নেই। আগের মতো প্রত্যেকটা বগি চেক করলেন, কাউকে পাওয়া যাচ্ছে না। এবারও তিনি শেষ বগিতে ভালো করে চেক করলেন, কিন্তু কেউই নাই।
হঠাৎ করে ট্রেনটা ছেড়ে দিচ্ছে। এক বগি থেকে আরেক বগিতে যাওয়া যায় না, কোনো পার্টিশন নাই, কোনো কানেকশন নাই, তাই তাকে বগিতেই থাকতে হচ্ছে। ট্রেনের স্পিড এতটাই বেশি যে উনি ট্রেন থেকে নেমে কোনোভাবেই সাহস পাচ্ছে না, পাড়া দেওয়ার কর্নারে, ট্রেন থেকে পাড়া দেওয়ার সাহস পাচ্ছে না, জোরে জোরে চিৎকার করেও কাউকে কাছে পাচ্ছে না। পুরো বগি কেন, পুরো ট্রেনে তিনি একা। তিনি ভাবতে থাকলেন ট্রেনটি কি হাইজ্যাক হয়েছে? কিন্তু ড্রাইভার রুমে তো কেউ নেই, ট্রেনটি চালাচ্ছে কে? মাথা বের করে তিনি টর্চ মারতে থাকেন। আশেপাশের স্ট্রাকচার এত দ্রুত পাস হচ্ছে যে উনি ভাবতে থাকেন এটি ইম্পসিবল। এত ফাস্টেস্ট ট্রেন বাংলাদেশে নেই, এটা তো ফাস্টেস্ট ট্রেন না। আউট অফ নোওয়্যার তিনি দেখলেন বগি লাইনচ্যুত হয়ে গেল। শেষ বগিতে থাকাতে তার রক্ষা, সেটিও উল্টো হওয়ার পথে। তিনি যেখানে নামলেন সেখানে কেউ নেই, একজন মানুষও নেই। তিনি প্রচন্ড ভয় পেলেন, এমন ভয় যে তিনি কথা বলতে পারছেন না। তিনি দেখলেন সেই মহিলা রেল লাইনটি ধরে আসছে। এরপরে আর তার কিছুই মনে নাই। এরপরে যখন তার ঘুম ভাঙে, তিনি তার রুমে তার নিজেকে খুঁজে পান। তার সাথে কি হলো, কিভাবে, তিনি কিছুই জানেন না। পরবর্তী সময়ে তিনি একজনের কাছে যান, জিজ্ঞেস করেন যে তিনি এই ট্রেন স্টেশনে কি চাকরি করবেন কি করবেন না, এরকম জিনিস কি তিনি বারবার দেখতে থাকবেন? তাকে এরকম অবস্থায়, এরকম বিব্রত অবস্থায় আগে কখনো ওইখানকার তার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন কেউই দেখে নাই। যাই হোক, তিনি পরবর্তী সময় জানতে পারেন যে এইটি তাকে নিছকই ভয় দেখানোর কারণে হয়েছে, এবং পরবর্তীতে তিনি তার নিজের প্রোটেকশন হিসাবে কিছু প্রোটেকশন নেন একজনের কাছ থেকে। এরপর থেকে তিনি কিছু দেখেননি, কিন্তু এরকমভাবে রাত জেগে কখনো ডিউটিও করেন। বগুড়ার কোন এক মসজিদের একজন ইমাম সাহেবের কাহিনীটা তিনি বলেছেন স্যামুয়েল আল মামুনকে, কারণ সেটাই সেরকমই লিখেছে সে। যাই হোক, উনি সে ইমাম সাহেব একদিন উনি বসেছিলেন, এবং এই সময় ওনার কাছে দুজন মানুষ আসে, এবং এসে তারা ওনার কাছে এসে বলে যে একটা জানাজার নামাজ পড়াতে যেতে হবে। এবং দুইজন মানুষ এসে বলে যে জানাজার নামাজ পড়াতে যেতে হবে, এবং যার জানাজার নামাজ সেই মানুষটারই সাগরেদ এই দুইজন লোক। তো ইমাম সাহেব বলে আপনারা কোত্থেকে এসছেন? এবং ওই দুজন তাকে বলেন যে আমরা এসছি অমুক জায়গার থেকে, যেটা একটা জায়গা বেশ দূরেই, শহরের কাছে। তো ইমাম সাহেব তাদেরকে বলেন যে আপনারা যে বললেন যে এত দূরে, ওখানে এর মধ্যে তো অনেক মসজিদ আছে, এবং এর মধ্যে অনেক মসজিদ আছে, আপনি যেখানকার কথা বলেছেন সেখানেও আছে, তো আপনি এত দূরে আমার কাছে কেন এসছেন এটা পড়াতে? তো তারা বলে যে না হুজুর, আসলে এখানে একটা কাহিনী আছে, এবং এই কাহিনীটার জন্য আসলে অনেকেই রাজি হয়নি পড়াতে, এবং আপনার নাম আমরা শুনেছি যে আপনি অনেক বিজ্ঞ মানুষ, এবং আপনি মানুষকে সাহায্য করেন, আপনি দয়া করে আমাদের সাথে একটু চলেন এবং আমাদেরকে হেল্প করেন। তো তিনি বলেন যে আসলে আমি না শুনে, এই কি জন্য ঘটনাটা না শুনে আমি তোমাদের সাথে যেতে পারবো না, এবং এ ব্যাপার আমাকে ব্যাখ্যা করতে হবে যে ঘটনাটা কি। তো তখন ওই দুইজন ওনার কাছে ব্যাপারটা ব্যাখ্যা করেন, একটি কাহিনী বলেন, এবং এই কাহিনীটা হচ্ছে এরকম যে যেই শহরের ঘটনা বা যেখানকার ঘটনা, যেখানে যার জানাজা পড়ানোর কথা বলা হচ্ছে, সে ছিল একজন তান্ত্রিক, কবিরাজ। অ্যাকচুয়ালি সে একজন কবিরাজ ছিল, এবং সে মানুষকে বিভিন্ন রকম সমাধান দিত টোটকা এবং জাদুটনার মাধ্যমে। তো যেটা হয়, সেই কবিরাজের কাছে এক সময় একটা ছেলে এসে তার কাছে একটা সাহায্য চায়, যেটা হচ্ছে সে বলে যে আমার চাচাতো বোনকে আমি ভালোবাসি, আমার চাচাতো বোন আমাকে ভালোবাসে না, এবং তাকে অন্য জায়গায় বিয়ে দেওয়ার জন্য কথাবার্তা চলছে, এবং আমি চাই যাতে সে আমার কাছে চলে আসে বা আমার সাথে তার একটা সম্পর্ক হয়। তো কবিরাজ তাকে এই কথাগুলো শুনে বলে যে তুমি এখন কি চাইছো? তুমি চাইছো যে আমি তোমাকে কিছু একটা করে দিই যাতে ওই মেয়ে তোমার কাছে চলে আসে, বা তোমাকে পছন্দ করে, বা তোমার সাথেই তার সম্পর্ক হয়, বা অন্য কিছু? ছেলে বলে জি, আমি ওইটাই চাচ্ছি। তো যাই হোক, কবিরাজ বলে যে ঠিক আছে, আমি তোমাকে এটা করে দিব, বাট তুমি আমার কথা মতো কাজ করতে হবে, এবং আমি যা বলবো সেভাবে তুমি সবকিছু করতে পারলে তাহলে তোমাকে আমি করে দিব, আর এই
খরচ তোমার লাগবে, এই টাকা পয়সা লাগবে। তো যাই হোক, এই কথাগুলো যখন ছেলেটার সাথে হচ্ছিল কবিরাজের, তখন কিন্তু কবিরাজের যেই সাগরিদ গুলো এখন এসছে বা তার যেই সংঘাত গুলো এখন এসছে, তারা বসেছিল এবং ছেলেটা চলে যাওয়ার পরই তারা সেই কবিরাজকে বলে যে এই ছেলেটাকে সুবিধার মনে হচ্ছে না, এর কাজ কি করবেন? তো কবিরাজ তাদেরকে বলে হ্যাঁ অবশ্যই করবো, যদি সে যথেষ্ট পারিশ্রমিক আমাকে দেয় অবশ্যই আমি করব, আমার তো কাজই এটা। তো যাই হোক, তো এগুলো বলার পরে সেই ছেলেকে কবিরাজ একদিন আসতে বলে। তো এর মধ্যে তখন ওই যে যার কাছ থেকে কাহিনীটা শুনছে ইমাম সাহেব, তো তিনি বলেন যে ঠিক আছে, তার মানে কি বুঝলাম যে ছেলেটা মানে ওই কবিরাজ ওই ছেলের কাজ করেছে, তো তার সাথে এরকম মানে সে এরকম মারা গেল কিভাবে? বলে যে জি, এখানে একটা অ্যাক্সিডেন্টাল ব্যাপার হয়েছে, এখানে কিছু একটা কাহিনী ঘটেছে এবং যেই কারণে মানে সমস্যা হয়। তো ইমাম সাহেব বলে কি সমস্যা হয়? বলে যে ওই ছেলেকে কবিরাজ বলেছিল যে তুমি কিছু জিনিস নিয়ে আসবে আমাদের কাছে এবং সেই জিনিসের মধ্যে একটা জিনিস করবা, যে তোমাকে অমুক সময় যে অমুক একটা মানে একটা জিনিস নিয়ে আসতে হবে, সেটা হচ্ছে যে কোনো একটা কবরস্থান থেকে যে কোনো একটা জিনিস নিয়ে আসতে বলে তাকে, এবং সেই জিনিসটা মানে যেটা বলে সেটা সে সঠিকভাবে আনতে পারে না। সেটা আনতে যাওয়ার সময় যেটা করে সেটা সে ভুল করে। সে একটা মানে আরো অন্য জিনিস নিয়ে আসে এবং সেখানেই তাদের এই জাদুবিদ্যাতে একটু সমস্যা হয়ে যায় আর কি। তো এই সমস্যাটা যখন হয় তখন কবিরাজ তার কাজটা করতে চায় না, বলে যে তুমি অলরেডি একটা তালগোল পাকাইছে এবং এটাতে একটা সমস্যা হবে, আমাদের এই কাজটা ভুল হয়ে যাচ্ছে। ওই যে ছেলেটা তখন বলে যে অনেক রিকোয়েস্ট করার পরও কবিরাজ লাস্টে আর কোনো কথা, লাস্টে বলে আচ্ছা ঠিক আছে, যেহেতু টাকার অফার আছে, এবং এটাতে কবিরাজ বেশ রাজি হয়ে যায়। এবং তখন নাকি ওই তারা বসে, তাদের এই সাধনায় বসে, এবং সাধনায় বসে কবিরাজ যেটা করে তাকে নিয়ে একটা বনের মধ্যে, একটা জঙ্গলের মধ্যে চলে যায়, একটা মানে বনের মতো একটা জায়গায় যেখানে গাছগাছালি আছে এবং মানে তার ডেজিগনেটেড একটা জায়গায় আর কি। তো সেখানে বসে কবিরাজ যেটা করে যে আপনার সে সাধনা করে এবং সে সাধনা করে এক সময় সে ওই মানে বেশ একটা আগুনের কুণ্ডলি টন্ডলি জ্বালায় কাজ করে এবং সেখানে সে সেই একটা জিনকে সামান করে আর কি। তো সেই জিন আসার পরে জিনকে সে একটা কাজ দেয় এবং কাজটা হচ্ছে যে এরকম সেই ছেলের ইকে মানে ওই মেয়েকে সে করার জন্য আর কি, বশ করার জন্য। তো যেটা হয় যে সেই জিনটা এখান থেকে সে চালান দিয়ে দেয় এবং এদিকে দেখা যাচ্ছে যে ওই যে সেই মেয়েটা যাকে ইটা করেছিল, তারা জাদুটা করেছে, সেই মেয়েটা একটা মেডিকেল কলেজে পড়তো এবং সে দেখা যাচ্ছে যে প্রথম যেদিন হয় সে খুব মানে একদিন হঠাৎ করে তাকে ওখান থেকে খবর আসে যে সে খুব অসুস্থ হয়ে গেছে, মনে হচ্ছে যে সে মানে বেশ সিক এবং তাকে কেউ মানে আর কি মানে মনে হচ্ছে যে ঘুমের মধ্যে কেউ মারছে, এরকম একটা ব্যাপার তার চলে আসে। এবং তার সাথে যে ইরা থাকে, রুমমেটরা থাকে, দেখে যে সে প্রায় বেহুশের মতো পড়ে থাকে, তার কোনো হুঁশ নাই। এরকম অবস্থা দেখে তারা ওই মেয়ের ফ্যামিলিকে খবর দেয় এবং মেয়ের ফ্যামিলি একসময় এসে সেই মেয়েকে নিয়ে আসে বাড়িতে, এবং আসার পর থেকে দেখে মেয়ে অসুস্থ হয়ে গেছে, নড়াচড়া করতে পারে না, সে কেমন একটা হয়ে থাকে। তখন তারা যেটা করে, তারা একজন আলেমকে খবর দেয় আর কি, এই ব্যাপার দেখানোর জন্য। তারা মেডিকেলি ডাক্তাররা তেমন কিছুই তাকে বলতে পারছে না, ডাক্তার দেখে তো ডাক্তাররা রেস্টের ওষুধ দেয়, আর কিছুই দিচ্ছে না। তো সেই সময় যখন একটা আলেমকে দেখায়, সে আলেম দেখে বলে যে আপনার মেয়েকে তো কেউ জাদুটনা করছে। তো তখন সে আলেমের কাছে করে এবং আলেম তখন বলে যে এটা করছে আপনাদের আত্মীয়র মধ্যেই কেউ। তো ওই ছেলেকে ডাকানো হয়। তো ওই ছেলে এই ডাকানোর পরে ছেলেটাকে ডাকায় জিজ্ঞেস করা হয় যে তুমি এরকম করছো? ছেলেটা বলে যে না, আমি এরকম কিছু করি নাই, তবে আমি ওকে করতে পারি, যদি আমার সাথে বিয়ে দেন তাহলে আমি চেষ্টা করবো ঠিক করে দিতে। তো আলেম তাকে বকা দেয়, বলে যে তুমি এটা ঠিক করবা নাকি তোমার বিরুদ্ধে ব্যবস্থা নিবো। তো ছেলেটা কেয়ার করে না, সে ব্যাপারটাকে বেশ সিলি ভাবে নিয়েই বলে যে ইটস ওকে, আমি এরকম আমি যেরকম আছি সেরকমই থাকবো, আমি এটা নিয়ে কোনো কিছু করবো না। আলেম বলে আমি জানি যে তুমিই করছো কিছু। যাই হোক, এগুলো বলে আলেম তখন কোনো কথা না বলে যে আমি পাল্টা ব্যবস্থা নিচ্ছি। তো উনি তখন সেই মেয়ের বাবাকে বলে যে আপনাকে আমি দিচ্ছি কিছু, দিচ্ছি আপনার ওই পানি দিচ্ছি,
পড়া পানি এবং কিছু তাবিজ দিচ্ছি, এবং সেটা আপনার মেয়ের সাথে রাখবেন, এবং তার আপনার ঘর বন্ধ করে দেন। আলেম তার ঘর বন্ধ করে দেন, বলে যে ঘর থেকে বেরোতে দিবেন না মেয়েকে, আর এই পড়া পানি খাওয়াবেন, এটা দিয়ে গোসল করাবেন। আর সে আরেকটা জিনিস লিখে দেয় ওই ইসের কাছে, সেই মেয়ের বাবাকে, বলে যে আপনি অমুক দিন অমুক রাস্তায় দাঁড়াবেন, সেখানে ঘোড়ায় করে কেউ একজন আসবে, যদি আপনি তাকে সালাম দিবেন এবং তার হাতেই কাগজটা দিয়ে দিবেন। তো তিনি বলেন যে এটা কি, বলে এটা আপনার জানার দরকার নেই। তো মেয়ের বাবা সেই অনুযায়ী কথা শুনেন, এবং তিনি সেরকম একটা সময়, যেদিন নাকি সেই আলেম সাহেব বলে গিয়েছেন, আলেম ওনাকে বলেছেন যে অমুক জায়গায়, তো সেরকম একটা জায়গায় উনি ঠিক সেরকম সময়, আলেমের বলার সময় রাতের বেলা যে উনি দাঁড়িয়ে আছেন, এবং অনেকক্ষণ দাঁড়িয়ে আছেন, দেখছেন যে আশেপাশে কিচ্ছু নাই, মানে বেশ শুনশান একটা নীরবতা। এবং উনি একসময় ক্লান্ত হয়ে যান যে আসলে এই জায়গায় আমি দাঁড়ায় আছি, এখানে আসলে মানে কেমন একটা মানে জিনিস, আমি কি আসলে বোকামি করতেছি কোনো? উনি যেটা বললেন এটা কেমন হচ্ছে। তো এই সময় উনি হঠাৎ করে শুনতে পান মানে হালকা ঘোড়ার ডাক এবং ঘোড়ার খুরের আওয়াজ দূর থেকে আসছে, এবং তিনি তখন না একটু ভয় পেয়ে যান, কারণ কোনো নির্জন জায়গায় কেউ নেই। এবং উনি যখন মানে আর কি এর মধ্যে থেকে অন্ধকারের মধ্যেই ওনার মনে হচ্ছে অন্ধকারের মধ্যে মিলেমিশে আরো অন্ধকার কিছু একটা আসছে, এবং ঘোড়ার শব্দ উনি শুনতে পাচ্ছেন, ওনার কাছে আসছে। এবং একটা সময় উনি দেখেন হঠাৎ করে মনে হলো উদয় হলো ওনার কয়েক ফিট দূরে বিশাল কালো ঘোড়া, এবং সেই ঘোড়া পিঠে একজন মানুষ বসা, এবং তাকে দেখে বোঝা যাচ্ছে না কিছু, অবয়ব একটা মানুষের অবয়ব। সে হাতটা বাড়িয়ে দেয়, বলে যে উনি দেখে সালাম দেয়, সে সালামের উত্তর দেয়, দিয়ে হাতটা বাড়িয়ে দেয়। তো উনি দেখেন যে একটা হাত আসছে, এবং হাতটা বেশ বড়, এবং হাতটা মানে বেশ কভার্ড একটা হাত, হাতের পর্যন্ত দেখা যাচ্ছে না, কোনো একটা কাপড় দিয়ে পরা ঢাকা আর কি। তো উনি জাস্ট কাগজটা ওই হাতে দিয়ে দেয়, এবং সেই হাতটা সেই কাগজটা নিয়ে মানে তাকে বলে মানে চলে যেতে বলে। তো উনিও চলে আসে, উনি দেখে ঘোড়াটা সামনের দিক যেতে উনি আর কোনো শব্দ পান না। যাই হোক, উনি বাসায় চলে আসেন, এসে উনি মানে হাঁপ ছেড়ে বাঁচেন, মনে করে যে আমি কি দেখে আসলাম, কি করে আসলাম। তো এরপর ওই আলেমের সাথে পরদিন যোগাযোগ করে যে আমি এটা তো দিছি, বলে যে আপনি দিয়েছেন, এখন আপনার কাজ শেষ, আপনার এখন এটা নিয়ে চিন্তা করতে হবে না, আপনি ঠিক থাকেন। তো এর পরদিন থেকে যেটা হয়, ওনার ওনার মেয়ে আস্তে আস্তে সুস্থ হতে থাকে, এবং তার আস্তে আস্তে তার প্রবলেম গুলো চলে যেতে থাকে, তার শরীরে যে জ্বর আসতো বা সে পড়ে থাকতো সেগুলো সব আস্তে আস্তে সুস্থ হয়ে যেতে থাকে। এবং তারা দেখে যে মেয়ে কথা বলছে এবং স্বাভাবিক, এবং মেয়ের কাছে জিজ্ঞেস করে তারা যে আসলে তোমার কি হয়েছিল, মানে মেয়ে কিছু বলতো না এর আগে। বলে মেয়েটা তখন বলে যে আমি যেটা হয়েছিল, আমি একদিন সন্ধ্যার সময় আমি করিডোর দিয়ে আসতেছি, হঠাৎ করে আমার মনে হলো পিছনে কিছু একটা গর্জন করতেছে, মানে জোরে জোরে শ্বাস ফেলতেছে, মানে আমি হেঁটে আসতেছি, হঠাৎ মনে হলো আমার পিছনে কিছু একটা জোরে শ্বাস ফেলতেছে, লাইক গরু জোরে জোরে শব্দ করে সেরকম কিছু একটা। তো আমি ভয় পেয়ে পিছিয়ে তাকাই, তখন দেখি একটা বীভৎস মুখ, চোখ দুটো জ্বলতেছে, আমাকে চেপে ধরে দেয়ালের সাথে, এবং আমাকে মানে চেপে ধরে মনে হয় যে একটা মানে আষাঢ় দেওয়ার মতো করে ফেলে, এবং আমার চোখ আস্তে আস্তে অসাড় হয়ে যায়, আমি আসলে কিছুই মনে করতে পারি না তারপর থেকে। তারপর আমি যেটা মনে করি, আমি আমাদের ঘরে। তার বলে তাহলে তুমি এই কয়দিন যে তুমি যে ছিলে তাকাইছো, এগুলো কিছু বুঝো না? বলে না, আমি এই কয়দিন শুধু ওই জিনিসটাকেই দেখতাম, হঠাৎ করে আমি এখন দেখছি না এটা। তো এটা বলার পরে বাবা মা যাক শান্তি পায়, মনে করে যে মেয়ে তো আসলে এটার থেকে রক্ষা পেলো। মেয়েকে বলে যে বাবা তুমি বাসার বাইরে যেও না, তারা মেয়েকে চেষ্টা করে ঘরের মধ্যে রাখতে, এবং সেই হুজুরের সেই পানি খাওয়াতে থাকে তাকে, এবং ওইভাবে রাখে। তো মেয়েটা মোটামুটি সুস্থ হয়ে যায় এর মধ্যেই, বাসার থেকে যদিও বেরোয় না। বাট যেটা হয়, তারা খবর পায় যে তাদের পাশের যে চাচাতো বাড়ি, চাচার মানে তার ভাইয়ের যে বাড়ি, চাচাতো ভাই যে ছেলেটা, সে আস্তে আস্তে নাকি অসুস্থ হয়ে যাচ্ছে, এবং ওই মেয়েটা যেরকম হয়েছিল ঠিক সেইভাবে অসাড় হয়ে গেছে ছেলেটা। এবং মানে খুবই ব্যাপার, কোনো ডাক্তার এসেও কিছু করতে পারতেছে না সেখানে। এবং ছেলেটা নাকি ওরকম করে মানে দ্বিতীয় দিনের দিন ফেনা উঠে যায় মুখ দিয়ে, এবং সে কিছু করতে পারতেছে না। এবং সবাই ফাইন্ড আউট করে যখন তার মুখে ফেনা উঠে গেছে, তাকে কেউ ডাক্তার কবিরাজ কিছু বলতে পারতেছে না। এই সময় গ্রামের একজন আলেমকে ডাকা হয়, দেখে জিজ্ঞেস করা হয় যে তার বাবা মানে ছেলের বাবা জিজ্ঞেস করে যে ওর কি হয়েছে, ওকে একটু দোয়া করে দেন। বলে যে আসলে আপনার ছেলে দেখে বোঝা যাচ্ছে সে কোনো একটা কুফরি কালাম করছিল, এবং সেই কারণে তার শাস্তি হইতেছে, এটা আসলে আমাদের কিছু করার নেই। এবং ঠিক দেখা যাচ্ছে তো তার যখন এরকম মুখ দিয়ে ফেনা উঠতেছে, এরকম সময়
কোত্থেকে যেন একটা সাপ আসে বড়, এসে ছেলেটার পাশে পেঁচিয়ে কুণ্ডুলি পাকিয়ে ফনা তুলে থাকে এবং প্রচন্ড জোরে ফোঁস করছে, এবং কালো রঙের একটা সাপ। এবং এই সাপটা দেখে সবাই ভয় পেয়ে যায়, কেউ কাছে যেতে সাহস পায় না, মানে কেউ তাড়াবে। তাদের মধ্যে যখন হট্টগোল পড়ে যায়, এরকম একটা সময় তারা দেখে যে ছেলেটা মারা গেছে, ছেলেটা চলে গেছে, মানে তার আর জান নেই, সে মারা গেছে, এবং সাপটা ওখান থেকে চলে যায়। সাপটা যাচ্ছিল না ওখান থেকে, সাপটা ওখানে ছিল। তো তখন ওই ইকে নিয়ে আসা হয়, গ্রামের যে সেই আলেম ছিলেন তাকে আনা হয়। তিনি এনে বলেন, সাপকে বলেন যে তুমি এখান থেকে চলে যাও, সে যা করছে তার শাস্তি তার কবরে হবে, তুমি এখানে বসে থেকো না, এভাবে বলেন আর কি। তো বলার পর সাপটা নাকি সেখান থেকে চলে যায়। আর তারা তারপর ওই লাশটাকে সৎকার করতে যান। তো যখন লাশটাকে সৎকার করেন, মানে খুবই অবস্থা, কেউ পড়তে রাজি না, এবং কেউ মানে নাকি তার পড়তে রাজি ছিল না। তো এই সময় ওই আলেম লাস্টে বলে যে না, উনি পড়বেন আর কি, তার জানাজা। তো এরকম অবস্থায় তাকে অনেক কষ্টে মাটি করে তাকে কবর দেওয়া হয়। এবং যখন তার কবর নাকি মাটিতে শোয়ানো হয়েছে, তাকে উঠে যাচ্ছে সবাই, উঠে যে মাটি দিবে, এই সময় নাকি প্রত্যেকে একটা সাপ আবার এসে সে কবরে ঢুকে যায়। এবং সেটা দেখে আর কেউ কিছু বলে না, কবর দিয়ে দেয় তাকে। এবং তখন এই আলেম বলে যে আসলে এই ছেলেটা আসলে খুব খারাপ কাজ করছিল কোন, এবং যেটার ফল এরকম হচ্ছে। যাই হোক, তাকে মাটি দেয়, মাটি দিয়ে তারা সরে আসে ওখান থেকে। এবং ওই জায়গার ওই তার কবরের আশপাশ দিয়ে কোনো পশু পাখি হাঁটতো না, ভয়ে কোনো পশু পাখি ওখানে গেলেই নাকি চোখ বড় করে তাকিয়ে থাকতো, সরে যেত। তো যেটা হয়, এটার দু একদিনের মধ্যেই নাকি সেই যে কবিরাজ, হঠাৎ সে অসুস্থ হয়ে যায়, এবং তার মুখ দিয়ে এরকম ফেনা ওঠে, এবং সে খুব ভয়ঙ্কর অবস্থায়, মানে একদম অবস্থা খারাপ হয়ে যায়, এবং তার মৃত্যু যন্ত্রণা ছটফট করতে থাকে সে। এবং সেও এক পর্যায়ে মারা যায়। এবং সে মারা যাওয়ার পর যেটা হয়, তখন নাকি তাকে কোনো আলেম আসে, দেখেই নাকি তাকে আর কেউ তার জানাজা পড়তে রাজি না, তাকে করতে রাজি। এবং এই কারণেই তার এই শাগরিদ গুলা চলে আসছে ওই ওখানকার যিনি হুজুর, তার কাছে দূরে এসে তাকে বলছে, এবং ওই হুজুরের বেশ নাম ডাকছিল, তাকে বলেন যে আপনি একটু আমাদের এই হেল্পটা করেন, ওনাকে আপনি করে দেন, আপনি যেটা উচিত একজন মানুষের তো করা। তো হুজুর তখন কিছু মনে করে উনি যান, উনি বলে যাচ্ছে আমি যাব। উনি যান, উনি যে দেখে যে ওই যে বাসাতে আসলে জানাজাটা হবে সেখানে মানুষ নাই। উনি বলে যে এরকম একটা মানুষ মারা গেছে, এখানে মানুষ নেই, এটা কেমন কথা? তো তারা বলে যে হুজুর এখানে কারণ আছে, আপনি আসেন, অন্য কেউ না থাকলে আপনি এসে দেখেন। তো ওই হুজুর আস্তে আস্তে হেঁটে হেঁটে যান, যে ওনাকে লাশের কাছে নিয়ে যান। যখন লাশের মুখের উপর থেকে কাপড়টা সরান, তখন হুজুর আটকে উঠে উনি পিছিয়ে যান 2-1 পা। উনি দেখে শুনি উনি আল্লাহু আকবার বলে সরে আসেন, এবং তিনি নাকি বলেন যে আমি আসলে এই ডেড বডি আমি গোসল দিব না, আমার গোসল দেওয়ার কোনো ইচ্ছা নাই, গোসল তোমরা কাউকে দিয়ে করাও, আমি জাস্ট তোমাদের জানাজা পড়ে চলে যাব। তো যাই হোক, তো হুজুরকে জিজ্ঞেস করেছিল যে কেন আপনি আসলে আটকে উঠছিলেন কেন? তো হুজুর বলেছিল যে ওই ডেড বডির চেহারাটা নাকি সাপের মতো হয়ে গিয়েছিল, অনেক মানে খুব কুৎসিত বিভৎস একটা চেহারা হয়ে গিয়েছিল, কাইন্ড অফ লাইক সাপের মতো দেখতে লাগছিল। এবং উনি তাতে খুব আটকে উঠেন, এবং তারপরে ওই লোককে গোসল করায় অন্যরা, এবং নিয়ে আসে। এবং এই কারণেই কিন্তু ওই বাড়ি হালকা করে দিয়েছিল, কাউকে যাতে না দেখানো লাগে। তো তারপর সেই কবিরাজকে নিয়ে আসা হয়, এনে যখন তাকে কবর দিবে, কবরের কাছাকাছি যেয়ে দেখা যায় যে কবরটা নাকি ছোট হয়ে গেছে, মানে যে কবর যে এরকম হয় মানুষের শরীরের লেন্থের হয়, সেটা না, কবরটা ছোট হয়ে গেছে। এবং সেই কবর দেখে তখন ওই হুজুর বলেন যে আসলে কিছু করার নেই, কবরের কি জিজ্ঞেস করে তুমি কবর এত ছোট করে কাটছো কেন? সে বলে যে আমি কবর ছোট করে কাটিনি, আমি যতই কাটি কবর এরকম বাড়ে না, এতটুকুই থাকে। তখন বলছে ঠিক আছে, কবর দিয়ে দাও, কিভাবে দিবা? দরকার হলে ভাঁজ করে ওটার মধ্যে ঢুকাও। তখন তাকে ভাঁজ করে ওটার মধ্যে ঢুকানো হয়, এবং উঠে সেই মাটি তাকে চাপা দেওয়া হয়। এবং মাটি যখন চাপা দিয়ে ওঠার সাথে সাথে নাকি ভেতরে মনে হলো যে খুব একটা শব্দ তারা পায় ভেতর থেকে, কবরের ভেতরে, যেমন যদি কারো হাড্ডি গুড্ডি ভাঙার মতো শব্দ থাকে, সেরকম কিছু একটা পায়। এবং তখন হুজুর তাড়াতাড়ি ওখান থেকে দোয়া পড়ে তিনি চলে আসেন। তো তিনি পরে বলেন যে আসলে এইটা তার হয়েছে যে সে কুফরি কালাম করতো, এবং এত কুফর সে করেছে, সেটার ফলশ্রুতিতেই সেই শাস্তিগুলো পেয়েছে। এবং এটা এই শাস্তিগুলো তার এই জন্যই হয়েছে। এবং সে যে
তাদের দুজনের যে এরকম মৃত্যু হলো আকস্মাৎ, সেটা হচ্ছে যে তারা ওই অন্য আলেম যেটা করেছিলেন, যে ওই জিনদের যে ছিল, সর্দার ছিল, তাকে ডেকে এনে তার কাছে আর কি ওই বিষয়ে তিনি আর্জিটা দিয়েছিল যে তোমাদের মধ্যেকার একজন এরকম কেউ করতেছে বা এরকম কিছু একটা উনি করেছিলেন, যেটার কারণে আসলে তাদের এই অবস্থাটা হয় এবং তাদের এই উল্টা শাস্তি হয় এবং তাদের এই বাজে পরিণতি হয় হচ্ছে তাদের এই আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করছি আপনি ভালো আছেন। আজকে আমি আপনার সঙ্গে একটি ভয়ানক ঘটনা শেয়ার করব, যেই ঘটনাটি ঘটে গেছে 2020 সালের কুরবানি ঈদের আগে। রাসেল ভাই, আপনি হয়তো একটা বিষয় জানেন যে 2020 সালে কিন্তু বাংলাদেশে বড় ধরনের একটা মহামারী ছিল করোনার সময়। আর এই করোনার সময়ে ঢাকা থেকে একজন মানুষ গ্রামে আসতে কত ভয়ানক একটা ঘটনা ঘটে গেছে, এই ঘটনাটা হয়তো অনেকেই জানে না। তো আমি আজকে ঠিক ঢাকা থেকে করোনাকালীন সময়ে গার্মেন্টস কর্মী বাড়ি আসার একটা ঘটনা আপনার সঙ্গে শেয়ার করছি। রাসেল ভাই, করোনাকালীন সময়ে আমরা কিন্তু কেউ বাহিরে যেতে পারতাম না। যারা ঢাকায় ছিল ঢাকায় ছিল, যারা গ্রামে ছিল গ্রামে ছিল। যানবাহন চলছিল না, সব কিছুই কিন্তু লকডাউন অবস্থায় ছিল। তো এই সময় অজয় নামে একজন গার্মেন্টস কর্মী, তার বাড়ি থেকে ফোন আসে যে তাকে দ্রুত বাড়িতে আসতে হবে এবং এবার এই কোরবানি ঈদটা তাকে বাড়িতে করতে হবে। তো বরাবরের মতোই গার্মেন্টস কিন্তু ছুটি দিয়ে দিয়েছিল, কিন্তু সবাইকে সচেতন করা হয়েছিল কেউ যেন বাড়িতে না যায়, কারণ কার রোগ কার কাছে চলে যায় এই বিষয়টা নিয়ে সবাই টেনশনে তখন ছিল। তো রাসেল ভাই, এই অজয় ছুটি পেয়ে বাড়ির দিকে রওনা দিল। কিন্তু একটি কথা বলে রাখি যে তখন কিন্তু সরাসরি বাস ছিল না, কোনো বাসেই কিন্তু সরাসরি আসতেছিল না, কারণ কেউ আসা যাওয়া করে না। তো এই অজয় কি করলো, উনি ভাবলো যে আমি ভেঙে ভেঙে যাব। আর তখনকার সময় কিন্তু পুলিশের মানে নজরদারি ছিল। তো ইনি এই সব কিছুকে এড়াতে রাত্রের বেলা রওনা হন। রাত্রে বলতে বিকালের দিকে রওনা হন। বিকালের দিকে ঢাকা থেকে তার পাশের একটা জেলার তিনি কি বলে একটা সিএনজি নেন। তো সিএনজি দিয়ে আসতেছে, আসতে আসতে কি বলে উনি মানে একটার পর একটা জায়গা চেঞ্জ করতে করতে সান্তাহার পর্যন্ত চলে আসছে। তো রাসেল ভাই, যখন উনি সান্তাহারে আসেন, সান্তাহারে আসার পর উনি দেখেন যে রাত্রের ঘড়ি প্রায় 12টা বাজে গেছে। এই মানে রাত্রের বেলায় 12টা, কারণ তিনি তো ডিরেক্ট আসতে পারেনি, ভেঙে ভেঙে আসার জন্য তার এত সময়টা লেগেছে। তখন রাত্রের যখন 12টা বাজে, তখন তো এমনিতেই করোনার সময়ে আবার তার উপর এত রাত্র। তো উনি আসলে কোনোভাবেই কোনো যানবাহন পাচ্ছে না। তো যানবাহন পাচ্ছে না, সেরকম কোনো বাজারও পাচ্ছে না। তো এরকম একটা অবস্থায় সে কি করলো, সে মানে হাঁটতে শুরু করলো। মানে এত বেশি হাঁটতে শুরু করলো, কারণ এই যে অজয় যে আছে তার কিন্তু বাড়ি যেতেই হবে। তো বাড়ি যাওয়ার পরে মানে বাড়ি যাওয়ার জন্য সে হাঁটতেছে। তো হাঁটতে সে মানে এমন একটা রাস্তার মধ্যে এসে পৌঁছে গেছে, সেখানে সে দেখতে পারে যে এক সাইডে একটা পুরনো বাঁশঝাড় আর অপর পাশে একটা পুরনো কবরস্থান। তো সে যাচ্ছে মানে এটাতে কোনো সমস্যা হয়নি। তার বাড়ির যখন মানে খুব কাছাকাছি চলে আসলো, সে কাছাকাছি চলে আসার পর সে যখন আর কি তার মানে বাড়ির রাস্তায় ঢুকবে, ঠিক তার আগ মুহূর্তে একটা পুরনো বিশাল বড় বাঁশঝাড় আছে এবং একটা কবরস্থান আছে। এই বাঁশঝাড় আর কবরস্থানকে সে চাইছিল যে এই দিকে না যাওয়ার জন্য, কারণ সে ছোটবেলা থেকেই জানে এখানে বিভিন্ন ধরনের সমস্যা হয়, বিভিন্ন মানুষ এখানে অনেক বেশি ভয় পায়। তো রাসেল ভাই, সে অন্য রাস্তা দিয়ে যাবে, সেরকম রাস্তাও তার রাত্রের বেলায় যাওয়া সম্ভব হচ্ছে না। তারপর কি করে, সে আর কি ওই যে কবরস্থান যে আছে এবং বাঁশঝাড় যে আসে সেই মাঝখানের রাস্তাটা দিয়েই সে যাওয়া শুরু করে। কিন্তু একটা সময় সে আসলে মানে কোনো কিছুই মানে ভয় করতেছে না, তোয়াক্কা করতেছে না, কারণ শরীর এত বেশি ক্লান্ত হয়ে গেছে, তার বাড়ি যাওয়াটা খুব বেশি প্রয়োজন। তো এরকম একটা অবস্থায় যখন এই যে বাঁশঝাড়টা ওভারটেক করে কবরস্থানটা ওভারটেক করতে যাবে, ঠিক তখনই হঠাৎ পিছন থেকে কারো একটা ডাক শুনতে পান তিনি। হঠাৎ করে কেউ একজন বলে, "অজয়, দাঁড়া।"
মানে গলাটা এমন একটা চেনা চেনা গলা তার কাছে লাগতেছিল, যেন তার যে কয়েক বছর আগে তার যে দাদা মারা গেছে সেই দাদার কণ্ঠে, মানে কণ্ঠটা এরকম। তো এটা শোনার পর অজয় তো একদম পুরা অবস্থা খারাপ। বলল যে এত রাত্রে আবার কে পিছন থেকে ডাকে, দাদা আবার আসলো কোথা থেকে। তখন সে একদম থেমে গেল। থেমে গিয়ে তার যে মাথা পিছনে ঘুরাবে আর কি, পিছনে তাকাতেই মানে বুকটা তার একদমই জমে গেল। সে দেখতে পারল এই কুয়াশার ভিতরে, রাতের এত অন্ধকারের ভিতরে সাদা কাপড় পরা একটা লম্বা মানুষ তার সামনে দাঁড়িয়ে আছে। লম্বা মানুষটা এত বেশি লম্বা, তার থেকে ৩-৪ উঁচু, এইরকম লম্বা উঁচু। কিন্তু লোকটা এমনভাবে দাঁড়িয়ে আছে, তার মুখটা একদমই দেখা যাচ্ছে না, কিন্তু চোখ দুটো দেখা যাচ্ছে যে চোখের জায়গায় অস্বাভাবিকভাবে লাল কিছু একটা আসতেছে আর কি, দেখা যাচ্ছে। তো এটা দেখার পর সে বেশ খানিকটা অবাক হয়ে গেল, কারণ সে জানতো যে এইখানে ভয়ানক অনেক কিছুই হয়। আবার সে মানে বিষয়টাকে এড়িয়ে যাইতে চেষ্টা করলো এবং সে কী করলো, দ্রুত হাঁটা শুরু করলো। কারণ এই যে বাজার আর কবরস্থানটা রেখে আর ২-১ মিনিট হাঁটলেই কিন্তু তার বাড়ি। তার আগে কোনো বাড়ি নাই, কোনো কিছুই নাই। তো যেই কথা সেই কাজ। সে যখন দ্রুত হাঁটা শুরু করলো, কিন্তু সে দেখলো যে সে যতই হাঁটতেছে মনে হচ্ছে রাস্তা যেন শেষই হচ্ছে না। যেখানে তার ২ থেকে ৩ মিনিট রাস্তা হাঁটলেই বাড়ি যাওয়ার কথা, সেইখানে দেখতেছে সে বারবার ওই একই জায়গায় হাঁটতেছে। মানে টাইম তার কাছে স্লো হয়ে গেছে এরকম। এবং এরপর সে হঠাৎ তার ফোনের নেটওয়ার্ক একদম মানে নেটওয়ার্ক মানে কি বলে, যেই জায়গায় তার মোবাইলটা বদ্ধ ছিল সেই জায়গাটা তার মোবাইলটা অটোমেটিক চালু হয়ে অটোমেটিক নেটওয়ার্ক চলে এসে সঙ্গে সঙ্গে তার মায়ের একটা ফোন আসলো। মানে হঠাৎ করেই, মানে এটা একটা মিরাক্কেল হয়ে গেল তার কাছে। হঠাৎ করে তার ফোন আসলো, সে ফোনটা রিসিভ করলো। রিসিভ করে তার মাকে বলল, মা আমি বাসধারের কাছেই আছি, তুমি চিন্তা করো না, আমি চলে আসতেছি। কিন্তু ফোনের ওপাশ থেকে একদমই নীরবতা, একদম নিস্তব্ধতা, কোনো শব্দ আসতেছে না। হঠাৎ করে তারপর তার মা আতঙ্কিত গলায় বলল, বাবা তুই কোন বাসধারে? তোর তো আসার কথা গতকালকে, তুই আজকে আসতেছিস মানে কি হয়েছে বলতো? তখন মানে এটা শোনার পর অজয় তো নিজের কানে বিশ্বাস করতে পারতেছে না। কি রে, কি হচ্ছে? সবকিছুই তার কাছে যেন মিনিটের মধ্যেই চেঞ্জ হয়ে গেল। পরিবেশটা আরও বেশি ভয়ানক হয়ে গেল এবং ফোনটা যে আসলেই খুলেছে কিনা এই সব কিছু তার কাছে মানে আশ্চর্য লাগতেছিল। তারপর সে ফোনটা রেখে দিল। রেখে দিয়ে সে ভাবলো যে আসলে আমার বাড়ি যেতে হবে। কিন্তু ফোনটা রাখার পর সে একটা গোঙানির শব্দ পেল। এই গোঙানিটা আসতেছে কবরস্থানের দিক থেকে। তো অজয় এবার ভাবলো যে আসলে কি হয়েছে এত রাতে, এখানে আবার কি? তো উনি ভাবলো যে প্রথমত করোনার সময় হয়তো কেউ এখানে এসে আটকা পড়েছে। তো উনি ওনার হাতে যে মানে লাইট ছিল সেই লাইটটা দিয়ে কবরস্থানের দিকে একটু তাকাতাকি করতেছে। কিন্তু সে যেটা দেখলো সেটা তার সত্যিই কল্পনার বাহিরে। সে দেখলো যে একটা কবরস্থান, ওই যে মানে কি বলে, কবরস্থানটা খোঁড়া হচ্ছে। তার পিছনে যেই লম্বা মানুষটা সে দেখেছিল, সেই লম্বা মানুষটা একটা কবর খুঁড়তেছে। খুঁড়ে কবরস্থানটা মানে লন্ডভন্ড করে দিচ্ছে। এটা দেখার পর অজয়ের একদম মানে তার এরকম একটা জায়গায় সে কি করবে, কি করা উচিত সেটা আর তার কোনো কিছুই মানে মাথায় আসতেছে না। তো সে হঠাৎ করে বলে, কে আপনি? এত রাত্রে কবরস্থানে কি করছেন? আপনি কি কোথায়, আপনার গ্রাম কোথায়? এই সমস্ত কিছু যখন বলতে শুরু করলো, তখন যেই লোকটা কবর খুঁড়তেছে সেই লোকটা হঠাৎ করে তার মুখটা পিছনে ঘুরে তাকালো এবং মুখটা পিছনে ঘুরে তাকাতেই অজয় যে মুখটা দেখলো এটা তার জীবনে এখনো ভোলেনি। সে দেখলো ক্ষত বিক্ষত বিশ্রী একটা মুখ, শুধু চোখ দুটো লাল জ্বলজ্বল করে অজয়ের দিকে তাকিয়ে আছে সেই লোকটা। এবার অজয় আর কোনো কিছু চিন্তা না করে সে ভাবলো যে এটা হয়তো খারাপ কোনো জিনিস, আমার তাড়াতাড়ি এখানে ভাগতে হবে। কিন্তু সে আর না ভাগতে মানে দৌড়াতে না পেরে সে সেখানেই পড়ে যায়
এবং সারা রাত্র সে সেখানেই ছিল। তার বাড়ির তো মানুষ জানে না যে সে বাড়ি আসতেছে। পরদিন সকালবেলা যখন গ্রামের মানুষ অজয়কে সেই কবরস্থানের কাছে মানে কিছু আঁচড়ের দাগ, তারপর তার ব্যাগটা ছেঁড়া, কাপড়ে ময়লা-টয়লা এসব কিছু দেখতে পারে, তখন মানুষ বেশ খানিকটা অবাক হয়ে যায় এবং তার বাড়িতে যখন খবর দেওয়া হয়, তার বাড়ির লোকজন এসে বলে, "অজয় তো গতকালকে আসার কথা, আজকেই আসছে।" সবাই অবাক হয়ে যায়। তারপর মানুষ অবাক না হয়ে অজয়কে বাড়ি নিয়ে যায়। বাড়ি নিয়ে গিয়ে তাকে জ্ঞান ফেরানো হয়। কিন্তু জ্ঞান ফেরার পর সে মানে একটা কথাই বলতে থাকে, "ওরা আমাকে ছাড়বে না, ওরা আমাকে ছাড়বে না।" তো এইগুলো যখন শুনতে থাকে তখন সবাই অবাক হয়ে যায় এবং তার যে দাদু ছিল, তার দাদু একজন মানে কবিরাজ মানুষ। সে একটু কবিরাজি-টবিরাজি জানে। সে আরকি তখন তার নাতির কাছে এসে অজয়ের মাথায় হাত দেয়। হাত দিয়ে মানে বুঝতে পারে যে এখানে কোনো সমস্যা আছে। তখন তার দাদুর যে ওস্তাদ আছে সেই ওস্তাদের কাছে অজয়কে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পর ওই কবিরাজ তাকে দেখে, বলে যে আসলে এর উপর একটা খারাপ আত্মা আসর করেছে। যেই আত্মাটা করোনার সময়ে মারা গেছে এবং মারা যাওয়ার পর তার যে সংস্করণ হবে, তাকে যে আ কবর দেওয়া হবে বা তাকে যে কবর দেওয়া প্রয়োজন এটা মানুষ করেনি। কারণ করোনার সময় এমন একটা অবস্থা হয়েছিল যে সবাই মনে করত যে করোনাতে যেই রোগীকে মানুষ দেখতে যাবে বা তার ছোঁয়া আরেকজনের শরীরে লাগবে, সেও আক্রান্ত হয়ে যাবে। যার ফলে ওই যে মানে যেই মানুষটা মারা গিয়েছিল সেই মানুষটাকে কেউ শহর থেকে নিয়ে এসে গ্রামের ওই কবরস্থানের পাশে রেখে গেছিল এবং সেই লাশটা কোনোভাবে রাত্রের বেলায় জন্তু জানোয়াররা ছিঁড়ে খুঁড়ে খেয়ে ফেলছে। তো এটার পর ওই লাশের যে আত্মাটা ছিল, সেই আত্মাটা এত বেশি কষ্ট পেয়েছে এবং এত বেশি তার মনের মধ্যে জেদ হয়েছে যে এই গ্রামের সব মানুষকে সে ধ্বংস করে দিবে, ভয় দেখাবে, এরকম কার্যক্রম শুরু করে দিবে। তো এটা শোনার পর এলাকার যে মানুষ আছে তারাও বেশ খানিকটা আতঙ্কের মধ্যে থেকে যায় এবং পরবর্তী সময় আরো একজন ভালো কবিরাজকে ডেকে নিয়ে এসে সেই আত্মাটাকে একটা বোতলের মধ্যে বন্দী করা হয়। তো রাসেল ভাই, এই ঘটনাটা কিন্তু অত বেশি দিনের না। ঘটনাটা করোনাকালীন সময়ের একটা ঘটনা। এই ঘটনাটি মৌলানা শমশের আলী ভাইয়ের যেখানে বাড়ি আর কি, তাহিরপুরের উত্তর মকসুদপুর গ্রাম। এই উত্তর মকসুদপুর গ্রামে একটি ছোট্ট কালভার্ট রয়েছে, মানে ছোট্ট একটা ব্রিজ রয়েছে। তো ওই ব্রিজ থেকে আবার আরেকটু সামনে অপেক্ষাকৃত আর একটি বড় ব্রিজ রয়েছে। ওই ব্রিজটা আসলে মানে দুটো ব্রিজ মানে এমন যে এটা মানে পাশাপাশি, মানে একটা পার হয়ে যে আপনি আর একটা পাবেন বিষয়টা এরকম নয়। এটা আসলে পাশাপাশি, মানে দুইটা কিন্তু দুই ধরনের রাস্তা। হ্যাঁ, দুই ধরনের রাস্তা। তো এক ব্রিজের নিচ দিয়ে যখন পানি যায় তখন ওই পানিটাও আবার অন্য ব্রিজের নিচ দিয়েও যায়। তো উত্তর মকসুদপুরের ভেতরে যেই গ্রাম, মানে এই গ্রামের ভেতরে যেই ব্রিজটি পড়েছে, এই ব্রিজটা একটু ছোট। আর গ্রামের আর পাশের যে গ্রামটা, এই গ্রামের মধ্যে ওই যে ব্রিজটি পড়েছে ওইটা অপেক্ষাকৃত একটু বড়। তো যার সঙ্গে এই ঘটনাটি ঘটেছিল ওনার নাম হচ্ছে মোহাম্মদ রুস্তম আলী। উনি বেশ সাহসী মানুষ ছিলেন। কোনো এক রাতে উনি ফিরছিলেন, তো তখন কিন্তু বর্ষাকাল ছিল না, মানে তখন শুকনা ছিল। আর শুকনার সময় ওই ব্রিজের নিচ দিয়েই স্বাভাবিকভাবে মানুষজন আসা যাওয়া করতো। ব্রিজের উপর দিয়ে মানুষজনের খুব বেশি দরকার না হলে চলাফেরা করতো না। তো উনি যখন ওই যে বড় ব্রিজটা পার হচ্ছিলেন, তো বড় ব্রিজটা যখন পার হচ্ছিলেন উনি দেখেন যে ব্রিজের নিচে একটি লাশ পড়ে আছে, একদম কাফন দিয়ে মোড়ানো। আর ঠিক একটা লাশকে কবরে নামানোর আগে লাশ খাটিয়ায় শোয়ানো অবস্থায় আমরা যেরকম দেখি যে পায়ের দিকে বাঁধা, মাথার দিকে বাঁধা, ঠিক একদম সাদা ধবধবে কাপড় পরা অবস্থায় একটি লাশ ওই ব্রিজের নিচে রাখা। তো উনি বেশ সাহসী মানুষ ছিলেন। উনি জানতেন যে রাত্রে চলাফেরার ক্ষেত্রে অনেক ঘটনাই ঘটে। তো এই রুস্তম আলী ভাই উনি ওই লাশের কাছে যান। স্বাভাবিকভাবে আমরা হলে কি করতাম, আমরা যেটা করতাম সেটা হচ্ছে
যে ওইখান থেকে আরো দূরে, মানে দৌড়ে ওইখান থেকে পালানোর চেষ্টা করতাম, কোনোভাবেই ওই লাশের কাছে যাওয়ার চেষ্টা করতাম না। তো উনি যে কাজটি করেন, উনি কি করেন, উনি ওই লাশের কাছে যান। উনি চিন্তা করেন যে মাথা তো বাঁধা দেখছি, মাথাটা খুলে দেখি যে লাশটা কার। হতে পারে যে আমার পরিচিত কারো লাশ, কেউ ফেলে গেছে এখানে, বা কোনো পরিচিত ব্যক্তি, কারণ আশেপাশের অনেক গ্রামের মানুষকে তো উনি চিনতেন। উনি যখন লাশের কাছে গেছেন এবং লাশের মাথার দিকের যে গিটটি খুলবেন, হঠাৎ উনি দেখেন লাশটি নড়ে উঠেছে এবং নড়াচড়া করছে। এবার কিন্তু উনি ভয় পান যে কি ব্যাপার, লাশ নড়ে কেন। উনি ভয় পেয়ে দৌড়ে ব্রিজের উপরে উঠে যান। তো ব্রিজের উপরে উঠে নিচের দিকে তাকান। উনি কিন্তু সাহসী মানুষ ছিলেন, উনি যে উঠে পালাবেন বিষয়টা এরকম নয়, উনি সাহসী মানুষ ছিলেন। উনি উপরে উঠে দেখেন যে লাশটি কি করে। উনি দেখেন লাশটি উঠে দাঁড়িয়েছে এবং লাশের পায়ের দিকের যেই গিট ছিল সেটি খুলে গেছে এবং লাশটি হাঁটা শুরু করেছে উঠে ব্রিজের নিচ দিয়ে এক পাশ থেকে আরেক পাশ যাচ্ছে। তো ব্রিজের যখন এক পাশ থেকে আরেক পাশ যাচ্ছিল, এক পাশ থেকে যখন ঢুকে গেছে, তো উনি আবার চিন্তা করেন যে দেখি লাশটা কি হয়, অপোজিট পাশ দিয়ে কি লাশটা কি বের হয়। তো উনি ব্রিজ আবার আরেক মাথায় গিয়ে দেখছেন যে নিচ দিয়ে লাশটা বের হয় কি। উনি দেখেন যে হ্যাঁ, লাশটি আরেক পাশ দিয়ে বের হয়েছে। বের হয়ে হাঁটতে হাঁটতে পাশে একটি জঙ্গল আছে, এই জঙ্গলের মধ্যে লাশটি ঢুকে যায় এবং অদৃশ্য হয়ে যায়। চাঁদের আলোতে কিন্তু উনি স্পষ্ট দেখতে পেয়েছিলেন। আর ঘটনাটির সময় মোটামুটি 2010-11 সালের দিকের ঘটনা, খুব বেশি বছর আগে তাও না, 10 বছর আগে এরকম এক সময়। তো ওই দিনও কিন্তু চাঁদের আলো ছিল, আর যেহেতু সাদা ধবধবে কাপড় পরা ছিল, এজন্য লাশটিকে উনি আরো স্পষ্টই দেখেছিলেন। যখন দেখলেন যে লাশটি ওই জঙ্গলের মধ্যে চলে গেল, তখন কিন্তু উনি ভয় পেয়েছিলেন। উনি দ্রুত বাড়িতে ফিরে আসেন, ওনার বাড়ি কাছাকাছি ছিল। তো বাড়িতে ফিরে আসেন, ওনার স্ত্রীকে বলেন। তো ওনার স্ত্রী তাকে, ওই যে অনেক সময় গ্রামে দেখা যায় যে লোহা গরম পানিতে ডুবিয়ে ওই গরম পানিটা খাইয়ে দেওয়া হয়। স্থানীয় ভাষায় বা স্থানীয়ভাবে একটা প্রথা রয়েছে যে এরকম করলে নাকি ভয় কেটে যায়। তো ওই রুস্তম আলী ভাইকে ওনার স্ত্রী ওইভাবে গরম পানি খাইয়ে দেন। তো উনি কিন্তু উনিও অসুস্থ হন নাই, কিছু হয় নাই, বেশ স্বাভাবিক। আর আপনারা একটা বিষয় চিন্তা করেন প্রিয় লিসেনার, সেটা হচ্ছে কতটুকু সাহস হলে একটা মানুষ লাশের কাছে যেতে পারে। লাশটি নড়ে ওঠার পরে তখন উনি ভয় পেয়েছেন, ব্রিজের উপরে গিয়েছেন। আবার দেখেন, যখন ওই লাশটি হাঁটা শুরু করেছে, ব্রিজের নিচ দিয়ে এক পাশ থেকে আরেক পাশে বের হচ্ছে, উনি আবার দেখার জন্য আরেক পাশে গিয়েছেন যে লাশটা বের হয় কিনা বা কোথায় যায়, এটা উনি দেখার চেষ্টা করছেন। স্বাভাবিকভাবে আমরা হলে কি করতাম, আমরা তো ওইখানেই সেন্সলেস হয়ে পড়ে যেতাম। তো যাই হোক, এই ঘটনাটি ওনার স্ত্রীকে বলেন। ঘটনাটি আপাতত দৃষ্টিতে এখানেই শেষ হতে পারত, কিন্তু না, ঘটনাটি এখানেই শেষ হয় না। ঘটনাটির রেশ থেকে যায় আরো একটু। এক রাত্রে উনি বাড়িতে ফিরতে দেরি করছিলেন। তো ওনার স্ত্রী রাত্রে রান্না করার পরে যেই উচ্ছিষ্ট পানি একটি পাত্রের মধ্যে ছিল এবং রান্নার যেই অবশিষ্ট অংশ সেটা ওই পানির মধ্যে দিয়ে উনি যেটি করতেন সেটি হচ্ছে যে ওই বাড়ির যে বেড়া ছিল, ওই বেড়ার মানে বাড়ির পেছন দিকে যে বেড়া ছিল, এই বেড়ার কাছে গিয়ে ওই পানিটা ফেলে দিতেন, মানে ছুঁড়ে ফেলে দিতেন। তো উনি কি করেছেন, ওই পাত্রের মধ্যে ওই এঁটো পানি এবং তরি তরকারির উচ্ছিষ্ট অংশ এগুলো নিয়ে যখনই ফেলতে যাবেন, তখন উনি দেখেন যে একটি লাশ, কাফনের কাপড় পরা, মাথার দিকটা বাঁধা, হেঁটে হেঁটে যাচ্ছে ঠিক ওনার বেড়ার পাশ দিয়ে। উনি বুঝতে পারেন ওনার স্বামী যেই লাশটি দেখেছিলেন হয়তোবা এটিই সেই। উনি প্রচন্ড জোরে এক চিৎকার দিয়ে ওইখানেই সেন্সলেস হয়ে পড়েছে। ঘরের লোকজন তাড়াতাড়ি চলে আসে, ঘরে আরো যারা ছিল তারা এসে ওনাকে উদ্ধার করে। ওনার জ্ঞান ফেরার পরে উনি বলেন যে উনি এইটা দেখেছিলেন। এরপরে এই লাশ রিলেটেড বিষয় ওই রুস্তম আলী ভাই বা ওনার পরিবারের সাথে আর ঘটেনি। এটি ছিল ঘটনা। ঘটনা 4। এই ঘটনাটি
মৌলানা শমশের আলী ভাইয়ের নিজের সাথেই ঘটেছিল। ঘটনাটির সময় ছিল 2013 কি 14 সাল, উনি আমাকে যেভাবে বলেছেন। ওনার বাড়ি তো উত্তর মুকসুদপুর। তো ওনার বাড়ি থেকে উনি যেই মসজিদে ইমামতি করেন, এখনো যেখানে ইমামতি করেন আর কি, তো ওইখান ওনার বাড়ি থেকে এই মসজিদের দূরত্ব সর্বোচ্চ 1.5 কিলোমিটার। ওনার বাইসাইকেল আছে, উনি ওই বাইসাইকেলে করে উনি রাতের বেলা মানে খাওয়া দাওয়া করে আবার মসজিদে চলে যেতেন। ভোরবেলা যেহেতু আজান দিতে হবে, উনি মুয়াজ্জিন, উনি খাদেম, উনি ইমাম। তো উনি মসজিদের পাশেই থাকা একটা ওনার কামরা ছিল বা কক্ষ ছিল, তো উনি সেখানে রাত্রে থাকতেন। তো এশার নামাজ পড়ে উনি বাড়িতে যেতেন, খাওয়া দাওয়া করে আবার ফিরে আসতেন। কখনো কখনো ওনার দেরি হয়ে যেত। উনি আবার একটা মাদ্রাসায়ও শিক্ষকতা করতেন। অনেক সময় দেখা যায় যে এশার নামাজের পরে মাদ্রাসায় মিটিং থাকতো, তো ওই মিটিং শেষ করে আবার বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে আবার মসজিদে আসতে বেশ দেরি হয়ে যেত। তো এমন এক রাত্রে উনি খাওয়া দাওয়া করে যখন মসজিদের দিকে ফিরছিলেন, তখন রাত বেজে গেছে প্রায় 12:30 কি 1টা। আর আপনারা ঘটনা 3 যেটি শুনেছেন, রুস্তুম আলী ভাইয়ের যে ঘটনা, ওখানে আমি 2টো ব্রিজের কথা বলেছিলাম, যে একটা ছোট্ট কালভার্ট যেটা উত্তর মুকসুদপুর, আর একটা বড় কালভার্ট যেটা আরেকটু পাশে। তো ওই যে ছোট্ট যে কালভার্টটা, এই কালভার্টে কিন্তু অনেক লোকই বিভিন্ন সময় অদ্ভুত কিছু বিষয়, ভয়ানক কিছু বিষয় দেখে ভয় পেয়েছে। তো এটি কিন্তু মৌলানা শমশের আলী ভাই জানতেন, কিন্তু দীর্ঘদিন আসা যাওয়া করছেন, ওনার সামনে আসলে কখনো কিছু পড়েনি। তো ওই রাত্রে উনি ফিরছিলেন বাইসাইকেলে করে, ওনার হাতে কিন্তু টর্চ লাইট ছিল, উনি ওই টর্চ লাইট জ্বালিয়ে উনি এগিয়ে যাচ্ছিলেন। উনি যখন ব্রিজের কাছে এসেছেন, তখন টর্চ লাইটের আলোতে উনি দেখতে পাচ্ছেন যে ব্রিজের উপরে আমরা দেখি যে কালভার্টের 2 পাশে উঁচু জায়গা থাকে, সেখানে কিন্তু মানুষ বসতে পারে। তো একজন মানুষ বসে আছে, কিন্তু ওনার পিঠ ব্রিজের দিকে দিয়ে, মানে ওনার মুখ উল্টা দিকে, মানে পাহাড়ের দিকে, মেঘালয়ের পাহাড়ের দিকে মুখ দিয়ে উনি বসে আছেন। উনি প্রথম দিকে তেমন কিছু মনে করেননি, কিন্তু যখন কাছাকাছি এসেছেন এবং কাছাকাছি আসার পরে ওনার টর্চ লাইটটা ওই লোকের দিকে উনি মারেন। উনি চিন্তা করেন যে কি ব্যাপার, একটা লোক এইভাবে উল্টো দিকে মুখ করে বসে আছে। মানুষ তো স্বাভাবিকভাবে ব্রিজের দিকে মুখ করে বসে থাকে, সে পাহাড়ের দিকে মুখ করে বসে আছে এরকম চিকন জায়গার উপরে। তো উনি যখন ওই টর্চ লাইটটা ওনার দিকে ধরেছেন, তখন তিনি দেখেন যে ওই ব্যক্তিটির মাথা ভয়াবহ রকমের সাদা। এমন সাদা মাথা মানুষের কখনোই হয় না। তার চুল কিন্তু সাদা নয়, মাথায় কোনো চুল নাই। তার যতটুকু উনি পেছন থেকে দেখেছেন, মানে তার দাড়িও ছিল কিনা উনি বলতে পারেন না, তবে মাথাটা একদম ধবধবে সাদা। উনি বুঝতে পারেন যে এটা আসলে মানুষ না, এটা অন্য কিছু। উনি সাইকেল আরো দ্রুত গতিতে চালানো শুরু করেন। তো দ্রুত গতিতে চালাতে গিয়ে যে সমস্যা যেটা হয়, হঠাৎ করে সাইকেলের চেন পড়ে যায়। কিন্তু চেন পড়লেও সাইকেলের যে স্পিড ছিল, উনি সাইকেল থেকে নামেন না। ব্রিজ থেকে ঢালুর দিকে সাইকেলটা যখন চলে যায়, তখন এই ঢালুর দিকে নামার পরে সাধারণভাবে ব্রিজ থেকে নামার সময় যে ঢালটা থাকে, তখন কিন্তু যানবাহনের গতি বেড়ে যায়। ওনার সাইকেলের গতিও কিছুটা বেড়ে গিয়েছিল, কিন্তু কিছু দূর মানে এগিয়ে গিয়েই ছিল একটা গর্ত, ওই গর্তের মধ্যে আবার সাইকেলটা পড়ে যায়। তো উনি যখন ওই লোকটাকে পাস করে ব্রিজ থেকে নেমে যাচ্ছেন এবং গর্তের মধ্যে সাইকেলটা পড়ে গেলেও কিন্তু মানে উনি সাইকেল থেকে পড়ে যাননি, ওই মানে গতির কারণে সাইকেলটা আবার গর্ত থেকে উপরে উঠে যায়। কিন্তু সাইকেলের চেন কিন্তু পড়ে গেছে, উনি কিন্তু প্যাডেল মারতে পারছেন না, সাইকেলটা এগিয়ে নিতে পারছেন না। হঠাৎ পেছন থেকে একটা আওয়াজ আসে, হুজুর জানগা। উনি স্পষ্টভাবে শোনেন যে ওই লোকটা বলছে যে হুজুর আপনি কি চলে যান, মানে স্থানীয় শব্দে বলছেন যে হুজুর জানগা। উনার তো আর উত্তর দেওয়ার মতো অবকাশ নাই, উনি এমন ভয় পেয়েছেন যে সাইকেল উনি হাতে ধরে নিয়ে দৌড়। তবে কিছুটা পথ যাওয়ার পরে পেছন দিকে তাকিয়েছেন, পেছন দিকে তাকিয়ে দেখেন ওখানে কেউ নেই। ওই রাতে উনি এটা দেখে খুব ভয় পেয়েছিলেন, যদিও এটি একটি ছোট্ট ঘটনা। তো উনি এটা শেয়ার করেছেন। আর এই ঘটনাটা ছাড়াও উনি তো আরো 3টা ঘটনা আমাদেরকে মানে আমাকে উনি শেয়ার করেছিলেন।
এই টোটাল 4টি ঘটনা একসাথে আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম। জানি না কেমন লেগেছে, আশা করি আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর মৌলানা শমশের আলী ভাইকে আমি বলেছি যে আমাকে আরো ঘটনা কে দিতে হবে, কারণ উনি বলেছেন যে ওনার কাছে আরো ঘটনা আছে, কিন্তু আসলে আমরা তো একটা জায়গায় ত্রাণ দিতে গিয়েছিলাম, তো আসলে ঘটনা ওই অবস্থায় ঘটনা কালেক্ট করার মতো মন মানসিকতা আমাদের আসলে ওনার বলারও মন মানসিকতা ছিল না, আমার কালেক্ট করারও মন মানসিকতা এরকম ছিল না। কিন্তু দীর্ঘ সময় যেহেতু ট্রলারে বসেছিলাম, এর মধ্য দিয়েই ওনার কাছ থেকে ঘটনাগুলো আমি কালেক্ট করেছি। আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার্স, এতক্ষণ থেকে আমি আপনাদেরকে বেশ কয়েকটি ভয়ানক ভয়ানক ঘটনা শোনানোর চেষ্টা করেছি, যেই ঘটনাগুলো কিন্তু সত্য, এবং এই ঘটনাগুলো আপনাদের কাছে শেয়ার করেছেন আমাদের সবার প্রিয় আর যে রাসেল ভাই, আর যে আফরান ভাই, ডক্টর আলিফ, বাবু ভাই সহ আমি নিজেও বেশ কয়েকটি ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো প্রিয় লিসেনার্স, এই ঘটনাগুলো শুনে আপনাদের কেমন লাগলো? এই ঘটনাগুলোর মধ্য থেকে কোন ঘটনাটি, কত মিনিটের ঘটনাটি, কোন বিষয়ের ঘটনাটি আপনার কাছে সব থেকে বেশি ভয়ানক লেগেছে, সেটি কিন্তু জানিয়ে যেতে পারেন আমাদের কমেন্ট সেকশনে। আর দর্শক, আপনাদের কাছে আমি বলে রাখবো যে আজকের আমাদের যে ঘটনাগুলো ছিল, এই ঘটনাগুলো যদি আপনাদের কারো জীবনে, কারো ফ্যামিলিগত জীবনে, বা কারো গ্রামে, বা কারো বন্ধুর সাথে, বা কারোর সাথে ঘটে থাকে, তাহলে সেটিও জানিয়ে যাবেন আমাদের কমেন্ট সেকশনে। আর দর্শক, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা কোন ঘটনাগুলো বেশি শুনতে চান, কোন বিষয়ের উপর ঘটনা শুনতে চান, সেটা কিন্তু জানিয়ে যাবেন। কারণ আমাদের এই চ্যানেলটিতে প্রতিনিয়ত শুধুমাত্র আপনাদের কথা চিন্তা করেই আমরা বাছাই করে সেরা ভয়ানক ঘটনাগুলো একত্রিত করে আপনাদের জন্য আপলোড করে থাকি। আপনারা যদি আমাদের চ্যানেলটি ভিজিট করেন, তাহলে হয়তো দেখতে পারবেন যে আমাদের চ্যানেলের প্রত্যেকটা ভিডিও, প্রত্যেকটা এপিসোডের প্রত্যেকটা ঘটনা অনেক বেশি স্পেশাল, অনেক বেশি মিস্টোরিয়াস, অনেক বেশি হট। তো প্রিয় লিসেনার্স, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো, যারা যারা এখন পর্যন্ত আমাদের ভিডিও দেখতেছেন কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, বা আমাদের চ্যানেলটি ভিজিট করে আসেননি, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো অবশ্যই চ্যানেলটি ভিজিট করে আসবেন। কারণ আমাদের চ্যানেলের এপিসোডগুলো আপনারা যেরকম ঘটনা চাচ্ছেন, ঠিক সেই রকম ঘটনাই কিন্তু আমাদের চ্যানেলে ইতিমধ্যেই আপলোড করা হয়ে গেছে। তো প্রিয় লিসেনার্স, এখনই শেষ করব আজকের এপিসোড, কিন্তু শেষ করার আগে ছোট্ট করে একটা রিকোয়েস্ট থাকবো, রিকোয়েস্ট করে যাব। সেই রিকোয়েস্টটা হচ্ছে, যারা যারা এখন পর্যন্ত আমাদের ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেননি, আপনাদেরকে উদারত আহ্বান জানাবো, অবশ্যই আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে আসা বেল আইকনটি অন করে রাখবেন, যেন আমরা যে প্রতিদিন 10টার সময় এরকম ভিডিওগুলো আপলোড করে থাকি, সেই ভিডিওগুলো আপনার কাছে পর্যন্ত পৌঁছাতে পারেন। তো আর কোনো কথা না বাড়িয়ে এখনই বিদায় নিচ্ছি আপনার কাছ থেকে, কিন্তু আবারও দেখা হচ্ছে আগামীকাল রাত ঠিক 10টায় ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সবার মঙ্গল কামনা করে আমি আমার নিজের জন্য দোয়া চেয়ে শেষ করছি আজকের এপিসোড। আল্লাহ হাফেজ।